অনামিকা চট্টোপাধ্যায় বাংলাদেশের বন্ধু, একজন সাংবাদিক। বহুবার তিনি বাংলাদেশে এসেছেন, দেখেছেন। বাংলাদেশের মানুষ তাকে বন্ধুর মতোই দেখেন। অনামিকা চট্টোপাধ্যায় এবারে এলেন অন্য এক বাংলাদেশে, যে বাংলাদেশের নাম এখন মব রাজার দেশ। মবের মাধ্যমে নানা কিছু নিয়ন্ত্রিত পরিচালিত হয়। অনামিকা চট্টোপাধ্যায়ের এই অভিজ্ঞতাগুলো আমরা শুনবো তার মুখে। অনামিত্র দাদা, আপনাকে শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাকে, দর্শককেও শুভেচ্ছা। এবারে অনামিত্র দাদা বাংলাদেশে সরকারি উদ্যোগে, মবরাজার উদ্যোগে ভারতীয় সাংবাদিক নিয়ে আসা হচ্ছে, তাদের মতো করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, সেইভাবে তাদের গিয়ে রিপোর্ট করানো হচ্ছে। আপনি কি তাদের একজন, না আপনি আপনার মতো করে এসেছিলেন? একেবারেই সেটা নয়। আমি গিয়েছিলাম বিয়েবাড়ি অনুষ্ঠান, সেখানে আমন্ত্রিত হয়ে, তো সম্পূর্ণ ব্যক্তিগতভাবে। কিন্তু যেহেতু পেশায় সাংবাদিক, তো রদ দেখার সঙ্গে কলা বেচার ব্যাপারটা চলেই আসে। তো হ্যাঁ, বিয়েবাড়ি আমাদেরই এক সহকর্মী বন্ধু সাংবাদিকের মেয়ে, এবং সেই সাংবাদিকের এই বিয়েবাড়ির দিন 10 আগে তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। তো দুটোই আমার লক্ষ্য ছিল, তাকে দেখতে যাওয়া প্লাস বিয়েবাড়ি অ্যাটেন্ড করে আসা। কিন্তু এইটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের বলা ভুল, ঢাকার বহু মানুষের সঙ্গে আমি যোগাযোগ করেছি। আপনি কি সাংবাদিক কুদ্দুস আহমেদের কথা বলছেন, আপনার যে সহকর্মী? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 ঠিক। উনি এখন কেমন আছেন? উনি এখন, ওনার শরীর এখন ঠিক আছে। হ্যাঁ, উনি 3 দিন আইসিইউতে ছিলেন ইব্রাহিম কাডিয়াকে। তারপরে যেটা হয়েছে, ও কোনো ব্লক ধরা পড়েনি, কিন্তু কিছু সমস্যা দেখা দিয়েছে। তো সেগুলো এখন ডাক্তাররা বলেছেন যে মেডিকেশনের উপর ওটা দেখবেন ওনারা 3-4 মাস দেখে, তারপরে যদি না কোনো উন্নতি হয় তাহলে পেসমেকার বসানো হতে পারে। এই হচ্ছে ব্যাপার। তবে এমনি আমি দেখলাম যে যথেষ্ট সুস্থই আছেন, মানসিকভাবে যথেষ্ট চাঙ্গা আছেন, এমনি ভালোই। কিন্তু এই বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়ে যেটা হলো সেটা হচ্ছে যে আমি আমার কাজটা করার চেষ্টা করেছি, বিভিন্ন মহলের মানুষের সঙ্গে যোগাযোগ করার। কত তারিখে ঢাকা আসেন এবার? আমি 2 তারিখ সন্ধ্যাবেলা ঢাকায় নেমেছিলাম। বিয়ের অনুষ্ঠান ছিল 5 তারিখে, 6 তারিখে আমি ফিরে এসেছি। এখন কলকাতার ঢাকার ওই যে এয়ারলাইন্স এসেছিলেন, এখন কত এটার বিমান ভাড়া? না, ভাড়ার থেকেও বড় কথা হচ্ছে, যেহেতু আমার মনে হয় যে ভিসার সমস্যার জন্যই, এছাড়া দুদেশের মধ্যে সম্পর্কের একটা তো ব্যাপার আছেই। দুদেশের সম্পর্ক এখন কিন্তু যথেষ্ট স্মুথ নয়। হ্যাঁ, একটু মানে দুদেশের সম্পর্কের মধ্যে নানা ধরনের জটিল ব্যাপার স্যাপার চলে আসছে, একে অপরকে দোষারোপ বা এই সমস্ত ফলে আগের সরকারের সঙ্গে বা আগের সরকারগুলোর সঙ্গে যেমন আমাদের দেশের একটা খুব স্বচ্ছ পরিষ্কার সম্পর্ক ছিল, সেটা এখন নয়। তো তার ফলে দুদেশের এর যাতায়াতেও তার প্রভাব পড়েছে। একটা বড় প্রভাব তো হচ্ছে যে আমাদের ভারত বাংলাদেশের লোকেদের ভিসা দেওয়ার ব্যাপারে ভীষণ কড়াকড়ি এবং নিয়ন্ত্রণ আরোপ করার ফলে খুব কম লোক ওখান থেকে আসছেন। যারা চিকিৎসার জন্য এখানে আসেন শুধুমাত্র তারাই আসছেন। আর কমার্শিয়াল ভিসা আছে, ট্যুরিস্ট ভিসা প্রায় দেওয়া হচ্ছেই না, আমি যতদূর জানি দেওয়া হচ্ছেই না। আপনার ভিসাটা কিভাবে হয়ে গেল? এইসব সমস্যার ফলে যেটা হয়েছে যে দুদেশের মধ্যে লোক যাতায়াত কমে গেছে, ট্রেন বন্ধ হয়ে গেছে, সরাসরি বাস বন্ধ হয়ে গেছে, কারণ লোক নেই। এটা অবশ্য 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার মাসখানেক আগেই এটা হয়েছিল, যখন থেকে গন্ডগোলগুলো শুরু হয়েছিল। ট্রেন
আক্রান্ত হয়েছিল, আগুন দেওয়া হয়েছিল। আমাদের যে এই মৈত্রী এক্সপ্রেস কলকাতা থেকে ঢাকা চলে সেটা। তো এর ফলে তখন থেকেই ট্রেনটা বন্ধ হয়ে আছে। বাসেও নানা ধরনের প্রথম কথা হচ্ছে যে যাত্রী কম, দ্বিতীয় কথা হচ্ছে নিরাপত্তার অভাব, বিশেষ করে বাংলাদেশের বিস্তীর্ণ জায়গায়। এই কারণে কিন্তু বাসটাও বন্ধ আছে এখন। তবে কি যারা আসছেন তারা ঢাকা থেকে বিভিন্ন পরিবহনের বাসেতে এই আপনার কি বলে চেকপোস্ট পর্যন্ত এসে তারপরে আবার চেকপোস্ট পেরিয়ে উল্টো দিক থেকে আবার অন্য বাস ধরে কলকাতায় আসছে। পেট্রাপোল বেনাপোল সীমান্ত আমরা একসময় যেটা করতাম, আমরা একসময় বেনাপোল গিয়ে ওপারে গিয়ে শেয়ারের ট্যাক্সিতে তখন কলকাতা যেতাম একসময়, তখন তো বাদ ছিল না। তবে বেশিরভাগ মানুষের পছন্দ হচ্ছে ট্রেন, তারা ওখান থেকে বনগাঁ চলে গিয়ে বনগাঁ থেকে ট্রেন ধরে কলকাতা আসেন। এখন এর ফলে যেটা হয়েছে, বিমানেও কিন্তু মানে প্লেন যাতায়াতেও এই এই যাত্রী কম থাকার এটা প্রভাবটা পড়ছে। যা শুনলাম সেটা হচ্ছে যে দুটো বাংলাদেশের বিমান কোম্পানি চালায় আর কি, কলকাতা এবং ঢাকার মধ্যে বিমান। একটি হচ্ছে ইউএস বাংলা আর একটা হচ্ছে বাংলাদেশ বিমান। এই দুটোই খুব একটা মানে রোজ চলে না আর কি। মানে আপনি যে বিমানে আসলেন, ওই বিমানে কেমন ছিল যাত্রী? আমি যে বিমানে যাতায়াত করেছি সেটা হচ্ছে একটি ভারতীয় সংস্থা, এটার নাম হচ্ছে ইন্ডিগো। ইন্ডিগোর বিমান কিন্তু রেগুলার চলছে, এবং যেহেতু অন্য বিমানগুলো তারা খুব একটা ভরসাযোগ্য হচ্ছে না, কবে যাবে না, লোকজন হলে ছাড়বে, না হলে পরের দিন আপনার টিকিট ট্রান্সফার করে দেয় বলে শুনলাম। এটা খুব মুশকিলের ব্যাপার। তো এইসবের ফলে সবাই কিন্তু ইন্ডিগোর দিকে ঝুঁকছে, এবং যাতায়াতের পথে আমি দেখলাম যে যেহেতু একটাই বিমান সারাদিনে ওদের যাতায়াত করে, সম্পূর্ণভাবে ভর্তি, সবাই ইন্ডিগোর ভরসাতেই যাতায়াত করছে, এটা দেখলাম। তো এই মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের মানুষের, দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ যে বিষয়টা, সেটা কিন্তু গত 1 বছর ধরে ভীষণভাবে প্রভাবিত হয়েছে দুদেশের সম্পর্কের কারণে, এ ব্যাপারে কোনো সন্দেহই নেই। এর ফলে যেটা হয় কি, সেটা হচ্ছে নানা ধরনের সন্দেহ, অবিশ্বাস, একে অপরকে ওপরে ভরসা না করা, এইসব মানে কূটনীতির একটা বড় অংশ হচ্ছে মানুষে মানুষে যোগাযোগ। তো সেটাই যখন অসুবিধার জায়গায় পড়ে, তখন এই পারস্পরিক অনাস্থাটা বেড়ে যায় আর কি। তো আমার মনে হয় ঢাকা তো বটেই, দিল্লিরও এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা উচিত। আপনার ভিসা কি কলকাতা প্রেস মিনিস্টারের মাধ্যমে হয়েছে? না, আমি আসলে প্রেস মিনিস্টারের মাধ্যমে নয়। আমি আমার ভিসা যখন এটা খুব অসুস্থ হয়ে পড়েন আমাদেরই বন্ধু সহকর্মী, যখন অসুস্থ হয়ে পড়েন আমি তখন প্রেস মিনিস্টারকে ফোন করেছিলাম, কিন্তু উনি ছিলেন না, উনি ছুটিতে ছিলেন এবং ঢাকায় ছিলেন। তো আমি আর ওনাকে আমার প্রয়োজনের কথা বলিনি, আমি সরাসরি ভিসা অফিসারের কাছে গিয়ে আমার প্রয়োজনের কথা ছিলাম, এবং ভিসা পেতে আমার কোনো অসুবিধা হয়নি। বাংলাদেশের ভিসা পেতে আমার কোনো অসুবিধা হয়নি, তবে এটা ট্রাভেলিং ভিসা ছিল। এই আমি ওখান থেকে কোনো রকম কোনো অডিও ভিজুয়াল বা রিপোর্ট আমি করব না, এরকম একটা মুচলেকাই বলুন আমাকে জমা দিয়ে এটাই নীতি, এটাই নিয়ম, এটা এর আগেও আমাকে এইভাবে এই ধরনের ভিসার ক্ষেত্রে এটা করতে হয়েছে। কাজেই আমার ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি। মানে আপনার সাংবাদিক হিসেবে না, টুরিস্ট হিসেবে? সাংবাদিকতার জন্য ওখানে যাইনি, আপনাকে দিতে হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। তা আমি জানি না যে সাংবাদিক ভিসার জন্য হয়তো কিছু জটিলতা হলেও হতে পারতো, কারণ যাই হোক। তো আমি সেদিকে যেহেতু যাইনি, আমি বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না। কিন্তু টুরিস্ট ভিসা পেতে আমার কোনো রকম কোনো অসুবিধা হয়নি। ঢাকায় এয়ারপোর্টে আপনাকে কি জিজ্ঞেস করেছিল আপনার কি পেশা? হ্যাঁ, এটাও খুব ইন্টারেস্টিং। ঢাকা এয়ারপোর্টে আমি টুরিস্ট ভিসা নিয়ে গেলেও, যেহেতু আমার
পাসপোর্টে আমার পেশা উল্লেখ আছে এবং এর আগে আমি একাধিকবার জার্নালিস্ট ভিসায় ঢাকা গিয়েছি, তো তারা এই বিষয়টা জিজ্ঞেস করেই। আমার একটা অভিজ্ঞতা আছে 2023-এর এপ্রিলে, 2023-এর এপ্রিলে আমি ঢাকা গিয়েছিলাম। আমাকে এই ইমিগ্রেশন কাউন্টারে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছিল, বিভিন্নভাবে। 45 মিনিট ধরে আমাকে নানা ধরনের আজে বাজে এই সমস্ত এ করে সময় নষ্ট করা হয়েছিল। হ্যাঁ, আমি কোথায় থাকবো আমি বললাম যে এই অমুক জায়গায় থাকবো, বুকিং করা আছে, হ্যাঁ বুকিং করা আছে। তার ফোন নাম্বার, তার ঠিকানা আমাকে খোঁজ করে বলতে হবে। আমি ওই জায়গা চিনি না, অথচ ওটা অত্যন্ত জনপ্রিয় জায়গা, সবাই চেনে বাংলাদেশের, ঢাকা ক্লাব। যিনি অফিসার তিনি নাকি ঢাকা ক্লাব চেনেন না। আমি চিনি না, আপনি কি কি করতে পারেন আমার এরপর আমি কি বলতে পারি? হ্যাঁ, তো যাই হোক 45 মিনিট ধরে হেনস্থা করার জন্যই করা হয়েছিল। আমার মনে আছে এখন ওই পুলিশের নাম হচ্ছে সাকিব, কারণ নামটা একজন ক্রিকেটারের নামের সঙ্গে যুক্ত বলে আমার এখনো মনে আছে। তো কোনো কারণ ছিল না, কোনো কারণ ছিল না। আমার ফেরার টিকিটও কাটা ছিল, আমি 4 দিনের জন্য ওখানে গিয়েছিলাম। একটা অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলাম, তার কার্ড টার্ড সবই বার করে দেখিয়েছি, এবং সেটা সরকারি লোকেরা তার সঙ্গে ছিল, কিন্তু তারপরেও আমাকে হেনস্থা করা হয়েছিল। কেন আমি জানি না এটা। তো এবারে আমার তো একটা ভয় ছিলই আর কি, হ্যাঁ, যে এবারে হয়তো আবার আমি মানসিকভাবে প্রস্তুত হয়ে গিয়েছিলাম যে এবারেও সেই একই রকম গ্রিল করবে এই আর কি। কিন্তু একেবারে উল্টো অভিজ্ঞতা। আমি দেখলাম মানে খুব ইয়াং একটি ছেলে ওখানে বসেছেন, হাসি মুখে তিনি আমার পাসপোর্ট চাইলেন, আমি পাসপোর্ট দিলাম। উনি উল্টে পাল্টে দেখলেন, দেখে জিজ্ঞেস করলেন কি করেন। আমি ঠিক বুঝতে পারিনি, উনি কাঁচের ভেতরে একটু এতে বলেছিলেন আর কি। আমি এগিয়ে বললাম যে আমি কি বলছেন, তো উনি বললেন আপনার প্রফেশন কি। তো আমি দেখলাম যে কিছু করার নেই, আমি বললাম সাংবাদিক। আচ্ছা বলে উনি হাসলেন, তারপর বললেন যে ক্যামেরার সামনে দাঁড়ান। এটা এটা জানেন যে এটা নিয়ম। ও ছবি তোলা হলো, তারপরে আমার পাসপোর্টে দুটো স্ট্যাম্প মেরে উনি আমায় ফেরত দিয়ে দিলেন। আমিও থ্যাংক ইউ বলে চলে এলাম। পুরো জিনিসটার জন্য আমার আধ মিনিটও লাগেনি, 30 সেকেন্ডের মধ্যে ব্যাপারটা হয়ে গেছে। তো আমি এটা ভালোই আর কি, মানে এই এমন সুখকর অভিজ্ঞতা যদি প্রত্যেকবার হতো বা হয় তাহলে তো ভালোই হয়। এই তো এরপর আপনি হ্যাঁ, আপনি সিম কার্ড কি এয়ারপোর্ট থেকে নিলেন? আমার কাছে একটা পুরনো সিম কার্ড ছিল, তো তারপরে যেটা হয়েছে যে এয়ারপোর্টে আমি গিয়ে দেখলাম যে সেই সিম কার্ডটা আর অ্যাক্টিভ নেই। হ্যাঁ, তো উনি বললেন যে এই একই নাম্বারে একটা সিম কার্ড আমরা দিয়ে দিতে পারি, যিনি ওখানে ছিলেন। তো আমি খুব ভালো সিম কার্ডটা নিয়ে নিয়েছি, কিন্তু সেখানে তো কিছু আমার সম্পর্কে তথ্য দিতে হয় সেখানে, পাসপোর্টের ছবি টবি এসবগুলো ওনারা নিয়ে নিয়েছিলেন। এখন আমার উদ্দেশ্য ছিল মূলত যে এই সিম কার্ডটায় নেটটা থাকবে, সেই নেটটা থাকলে আমি হোয়াটসঅ্যাপটা চালু থাকবে সবসময়, এই আর কি। এখন এমনি ঠিক আছে, মানে আমার সত্যি কথা বলতে কি এসব ক্ষেত্রে এতেই কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, যথেষ্ট ভালো, বরং আমি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম যে প্রত্যেক জায়গা হয়তো একটু আটকাতে হবে, কিন্তু খুব স্মুথলি যে বিষয়গুলো হয়েছে, কোনো অসুবিধা হয়নি। এই আর ওই সিম কার্ডে তো আপনার তথ্য ছিল, তাই তো? হ্যাঁ, সিম কার্ডে সে তো আমার পাসপোর্ট থেকে শুরু করে সমস্ত কিছুই ছিল। পাসপোর্টের ছবি ওখানে দিতে হয়েছিল, ওনারা নিজেরাই তুলে নিলেন। এই তো এই হ্যাঁ, এরপরে আমি ওখান থেকে গাড়িতে করে আমার হোটেলে পৌঁছে যাই। সেখানেও খুব একটা কোনো অসুবিধা হয়নি। যেটা হয়েছে সেটা হচ্ছে যে হ্যাঁ, আমি আপনাকে বলি, হোটেলে পৌঁছানোর পর কিছুক্ষণ পরে আমার পরিচিত একজন বাংলাদেশেরই নিরাপত্তা বাহিনীর অফিসার, তার একটা ফোন আসে, আপনি কি ঢাকায় এসছেন? হ্যাঁ, আমি স্বাভাবিকভাবেই কাউকে সেভাবে জানাইনি, আর এত তাড়াহুড়োর মধ্যেই ছিলাম আর কি, যে সেভাবে আমি জানাইনি, এবং আমি বরাবর চেষ্টা করেছি যে লো কি মেনটেন করতে, যে ওখানে যাদের সঙ্গে একদম করা। তো উনি আমাকে কতগুলো পরামর্শ দিলেন।
উনি বললেন যে দেখুন আমি এই দেখে জানতে পারছি আপনি একটু নজরদারিতে আছেন, তবে খারাপ কিছু নয়, এটা সিকিউরিটির জন্য দরকার। এখন ব্যাপার হচ্ছে এটা আমি মনে করি যে সব দেশেরই এটা হয়। আমি একজন ওখানে গেছি, বিদেশি সাংবাদিক। তো আমি কোথায় যাচ্ছি, কি যাচ্ছি, কার সঙ্গে দেখা করছি, এগুলো তাদেরও সরকারের গোয়েন্দা দপ্তরের একটা দেখা করার একটা একটা তালিকা করার ব্যাপার থাকে, এবং এটা আগের 15 বছরেও হয়েছে। এটা এই নয় যে নতুন কিছু। তো উনি আমাকে বললেন যেটা, সেটা হচ্ছে যে আপনি একটু কিছুই নয়, রাস্তাঘাটে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনি গণপরিবহনটা একটু এড়িয়ে চলার ব্যবস্থা করবেন, গাড়ি হলে ভালো হয়। এখন গাড়ি সেভাবে করা জোগাড় করাটা সেটা তো একটা ব্যাপারই আর কি। যাই হোক, সেটা আমার অন্য এক বন্ধু তার গাড়ির ব্যবস্থা করে দিয়েছে, তার ফলে কোনো অসুবিধা হয়নি। কিন্তু উনি বললেন যে আপনি ওই মেট্রোয় যাতায়াত করবেন না, বা আমি কিন্তু মেট্রোয় যাতায়াত করব বলেই ঠিক করেছিলাম। মেট্রো স্টেশনের পাশেই হোটেলটা আমি বেঁচেছিলাম, যে ওখান থেকে বেরিয়ে যা সিঁড়ি দিয়ে ওপরে মেট্রোয় উঠে যেতে হয়। বাংলাদেশের মতো, মানে ঢাকার মতো ভয়ঙ্কর, মানে যানজটবহুল শহরে মেট্রোটা একটা সাধারণ মানুষের কাছে আমার মনে হয়েছে, এর আগের বারই কতবার ইলেকশন কভার করতে আমি যখন গিয়েছিলাম, যে এটা একটা বিরাট বড় আশীর্বাদ। অত্যন্ত অল্প সময়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। তো সেটাকে ব্যবহার করবো বলেছিলাম, কিন্তু উনি পরামর্শ দিলেন যে এটা যতটা পারা যায় করবেন না, আর সন্ধ্যের অন্ধকার হলে রাস্তাঘাটে না বেরোলে ভালো। পরিস্থিতি ঠিক স্বাভাবিক নয়, অনেকেই পরিস্থিতির সুযোগ নিচ্ছে, কোথায় কি হয়ে যাবে। তো এছাড়া বলেছিলেন যে আর কোনো অসুবিধে সেরকম কিছু হবে না। তো সেভাবেই, মানে এরপরে যেটা আমার কোনো এইসব ক্ষেত্রে অসুবিধা হয়নি, একেবারেই নিরাপদে আমি ফিরে এসেছি। এবং বাংলাদেশ প্রশাসন এবং বন্ধু বান্ধব সব মানুষ সকলকে আমি ধন্যবাদ জানাই। তারাও অনেক উদ্বেগ, আমি অনেক ফোন পেয়েছি যে ঠিক আছে কোনো অসুবিধা হয়নি তো, যাক, মানে তারাও যেন একটা স্বস্তির শ্বাস ফেলে বাঁচলেন আর কি, এরকম। আপনি এয়ারপোর্ট থেকে হোটেলে আসতে কতক্ষণ লেগেছিল? এয়ারপোর্ট থেকে হোটেলে আসতে এখন তো গাড়িতে এসেছি, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, মানে ভীষণ তাড়াতাড়ি এসেছি প্র্যাকটিক্যালি। এবারে আধ ঘন্টার মধ্যে আমি এয়ারপোর্টে, আমার হোটেলটা ছিল হচ্ছে প্রেস ক্লাবের উল্টো দিকে তোপখানা রোডে, এয়ারপোর্ট থেকে বেশ খানিকটা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যানজটে নাজেহাল হতে হয়। আমি গেছি মঙ্গলবার হচ্ছে উইকডে, এবং সন্ধেবেলা, সেটা ভীষণই যানজট প্রধান একটা সময়, কিন্তু আমার সেরকম কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, এবং এলিভেটেড এক্সপ্রেসটা কি আগে ব্যবহার করেছেন না এই প্রথম আপনি ব্যবহার করেছেন? না, আগে ব্যবহার করেছি। আমি ওই 2024 জানুয়ারিতে ইলেকশন কভার করতে গিয়েছিলাম। তো সেই সময় প্রথম দেখেছিলাম যে উপর দিয়ে নিচে প্রচন্ড যানজট, একটা মানে ক্যাওটিক একটা পরিস্থিতি, আর আমরা উপর দিয়ে কি সুন্দর সাঁই সাঁই করে বেরিয়ে যাচ্ছি। তো তারপরে অবশ্য আলটিমেট নামতেই হয় মাটিতে, বেশিক্ষণ শূন্যে থাকা যায় না, নামতেই হয়। নামার পর আবার সেই এর মধ্যে পড়তে হয়, কিন্তু তো এমনি, মানে এই দুটো জিনিস, আপনার মেট্রো রেল এবং এই দুটো ঢাকার মানে কমিউনিকেশনের মানচিত্রটাকে বদলে দিয়েছে। এটা মানতেই হবে, যে যতকে গালাগাল দিক, শেখ হাসিনাকে গালাগাল দিক, কিন্তু এই দুটো না হলে ঢাকায় চলাফেরা করাই খুব মুশকিল। এই হচ্ছে ব্যাপার। আপনার কি মনে হয় ওই সিম কার্ডটা কার্যকরের সাথে সাথেই সেই গোয়েন্দা কর্মকর্তা আপনাকে বুঝতে পেরেছিলেন আপনি এসেছেন? আমার সেটা ঠিক উনি বলবেনও না, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার মনে হয়েছে যে আমি যখনই বিমানবন্দরে নেমেছি, তো একটা তো তালিকা তৈরি হয় কারা কারা এসছে না এসছে, ইমিগ্রেশন থেকেই হয়তো আমার এটা পাঠিয়ে দেওয়া হয়েছিল ওখানে। কারণ যারা ইমিগ্রেশনে থাকেন সেখানে তো গোয়েন্দা পুলিশই থাকেন, তো আপনিও জানেন আমিও জানি, এটা তাদের ডিউটি। আমি এটাকে কিন্তু এতটুকু আমার এই বলে মনে করি না। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সাংবাদিকদের অভিজ্ঞতা, যেমন আমি
আমি এবার পাকিস্তানে গেলাম ইলেকশনের রিপোর্ট করতে, হ্যাঁ। আমাকে ওরা বলল আপনাকে একটা গাড়ি দেব, একজন গাইড দেবো, আপনি তো নতুন মানুষ, কোথায় যাবেন, আপনি চেনেন না কোনো কিছু। তাই বুঝলাম আচ্ছা গাড়ি এবং গাইড এটা হচ্ছে গোয়েন্দা বিভাগ। আমি সাথে সাথে নিলাম এই কারণে, আমি তো ইলেকশন কভার করতে গিয়েছি, আমি অন্য কোথাও যাচ্ছি না, তা আমি একটা গাড়ি, ফ্রি গাড়ি পেয়ে গেলাম। এটা আমরা, এগুলো আমাদের অভিজ্ঞতা আছে সাংবাদিকদের। আমার একটা অভিজ্ঞতার কথা বলি, সেটা হচ্ছে যে আমি কিন্তু ওখানে আমার হোটেলের নামটা একটু বদলে, আগে কখনো একটি হোটেলে ছিলাম সেই হোটেলের নাম ঠিকানা দিয়েছি। হ্যাঁ, তার ফলে প্রথম দুদিন আমার হোটেলে এরকম কোনো গোয়েন্দা পুলিশ বা নজরদারি এটা আমি দেখিনি, আমি কিন্তু এ করেছি, হ্যাঁ সেটা দেখিনি। প্রথম দুদিন তাদের এই নজরটা ঘুরিয়ে দেওয়া গিয়েছিল, কিন্তু আলটিমেট কিন্তু তারপর থেকে আবার আমি পরের দুদিন দেখেছি যে তারা এখানে হাজির এক। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমি তো 2024 জানুয়ারিতে শেষ যে ইলেকশনটা, ওই ইলেকশনটা কভার করতে গিয়েছিলাম। তো এয়ারপোর্টে পৌঁছতেই সরকারের তরফ থেকে আমাকে প্রত্যেককেই আমাদের একটা করে সিম কার্ড দেওয়া হয়েছিল, এবং তার কাকে কোন সিম কার্ড দেওয়া হচ্ছে তার আবার নামগুলো তারা নোট করে রাখছে আর কি, এই নাম্বারেরটা ওর, ওই নাম্বারেরটা। তো আমি সেই সিম কার্ডটা একবারের জন্য ব্যবহার করিনি, একবারের জন্য আমি জানি যে সিম কার্ডটাই হচ্ছে আসল, হ্যাঁ আমার যাতায়াত এবং এর মধ্যে তারা নজরদারি করবে। তো আমি সিম কার্ডটা ব্যবহার করিনি, আমার কাছে একটা পুরনো সিম কার্ড ছিল, সেই সিম কার্ডটাই আমি করেছি, কিন্তু ওটা আমি নিয়েছিলাম। এবং ফেরার সময় আমি দেখলাম যে একজন অফিসার এলেন, এসে বললেন যে আপনার ওই সিম কার্ডটা দিন। তো আমি তখন সিল না খোলা প্যাকটাই আমি ওনাকে যখন দিলাম, উনি খুব বিরক্ত হলেন আর কি, আপনি এটা ব্যবহার করেননি? না, ব্যবহার আমার করতে হয়নি এতে। তাহলে কি করতে নিয়েছিলেন? হ্যাঁ, এরকম একটা ব্যাপার। আসল কথা হচ্ছে যে উনি আমাকে করতে পারেননি, ট্র্যাক করতে পারেননি। হ্যাঁ, তো সেটার জন্যই ওনার বিরক্তি আর কি, যে কেন ট্র্যাক করতে পারেননি। তো এইভাবে এগুলো প্রফেশনাল হ্যাজার্ড, তো এগুলো থেকে তাদের কাজ করেন। আপনি ওই যে দুদিন পরেই যে আপনি টের পেলেন গোয়েন্দা নজরদারি, ওটা কেন হয়েছে জানেন? হোটেলওয়ালাদের প্রতি রাত্রে তাদের রেজিস্টারটা থানায় গিয়ে ইয়ে করতে হয়, ওটা জমা দিতে হয়। বিশেষ করে বিদেশি কেউ এলে পাসপোর্টের ছবি তুলে ওরা জমা দেয়। তো এইটা হাতে পেতে, এইটা হাতে পেতে একটু সময় লেগেছে। যাই হোক, 2 দিন ছিল না, এই হচ্ছে ব্যাপার। এখন বিষয়টা হচ্ছে এগুলো মানে প্রফেশনাল হ্যাজার্ড, পৃথিবীর যেখানে যাবেন এগুলো হয়। ওই গোয়েন্দা অফিসার আপনাকে কি পরামর্শ দিয়েছিলেন? ওই গোয়েন্দা অফিসার একই কি পরামর্শ? না, এই আর কি, পদে থাকা টাকা। আপনি ঢাকার কোথাও ছবি তুলেছিলেন? না, এইটা উনি একটাই বলেছিলেন যে যেহেতু এখানে একটা মব সন্ত্রাসের ব্যাপার একটা রয়েছে, লোকজন খুব বেশি আপনার ওই দেখনদারি করতে যাবেন না। আমার মনে হয় যে কোথাও দাঁড়িয়ে পড়ে গাড়ি দাঁড় করিয়ে ছবি তুলছেন, করছেন, এইসবগুলো যতটা অ্যাভয়েড করা যায় ভালো হয় আর কি। হ্যাঁ, আপনি একটু লো কি মেনটেন করবেন, এটা তার পরামর্শ ছিল, এবং সেটা আমিও ঠিক করে গিয়েছিলাম যে ওইভাবেই যাব। তো এটাও কিন্তু আপনাকে আমি এই অবসরে একটা অসাধারণ অভিজ্ঞতা ঢাকার না বলে পাচ্ছি না, এটাও সামান্য নয়, আমারই প্রাক্তন সহকর্মী এক মহিলা সাংবাদিকের। তো তিনি তার পরিবার নিয়ে আপনার 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠানের জন্য ঢাকায় গিয়েছিলেন। এবার তার পাসপোর্টে লেখা সাংবাদিক, তার বক্তব্য হচ্ছে যে 21শে ফেব্রুয়ারি আমি যেখানেই যাচ্ছি আমার মনে হচ্ছে যেন কে আমাকে ফলো করছে। একটা সাধারণ পোশাক পরা কাউকে আমি সবসময় আমার খানিকটা দূরে দেখতে পাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, আমি দাঁড়াচ্ছি সেও দাঁড়িয়ে পড়ে, এরকম একটা ব্যাপার। যাই হোক, আমি খুব একটা করিনি, যে আমি জানি যে পৃথিবীর বহু দেশ তিনি ঘুরেছেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। মজাটা হলো দুপুরবেলা যখন প্রায় 2টো বাজে তারা শহীদ মিনার চত্বরের ওখানে রয়েছেন, যাকে তার সন্দেহ হচ্ছিল সে এগিয়ে আসে, এগিয়ে এসে মহিলা সাংবাদিককে বলেন ভাত খাবো, টাকা দেন। তো
তিনি অবাক হয়ে বলেন, কে আপনি? আপনাকে হঠাৎ আমি ভাত খাওয়ার টাকা কেন দিতে যাব? বলেন যে আমি আপনার ডিউটিতে আছি। বলে কি মুশকিল, আমি তো আপনাকে ডিউটিতে রাখিনি। বললে শোনেন, আপনাকে ফলো করার ডিউটি আছে আমার, হ্যাঁ আমি সেটা করছি। আপনি না দেবেন না দেবেন, তবে আমি চলে গেলে আপনাদের তো একটা সিকিউরিটির ব্যাপার আছে, সেটা কিন্তু থাকবে না। আমার সহকর্মীর বক্তব্য হচ্ছে যে আমি বললাম কত দিতে হবে, সে বলে 200 টাকা দেন। বলে আমি 200 টাকা বার করে তার হাতে দিয়েছিলাম। খানিকক্ষণ পরে উনি বোধহয় ভাতটা খেয়ে এসে আবার আমাকে ফলো করতে লাগলেন। তো এই জিনিস এ ঢাকাতেই সম্ভব হয়, পৃথিবীর কোন জায়গায় বোধহয় এটা সম্ভব হয়। তো এটা একটা অসাধারণ। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আগের ঢাকা এখনকার ঢাকা আপনার কি পার্থক্য মনে হয়েছে এটা? এটা একটা ভালো প্রশ্ন। সেটা হচ্ছে যে এবারে ঢাকাকে আমার খুব অশান্ত মনে হয়েছে, ভীষণ রকম অশান্ত মনে হয়েছে। এবং যে সমস্ত যে মানে যাদের সঙ্গে আমার যেসব বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলেছি, আমি ঢাকা জাতীয় প্রেস ক্লাবে গেছি, সেখানে অনেকেই ছিলেন। আমি ঢাকা ক্লাবে গেছি, সেখানে বিভিন্ন পেশা এবং বিভিন্ন ক্ষেত্রের স্টলওয়ার্ট মানুষেরা সেখানে যান এবং তাদের সঙ্গে আমি কথাবার্তা বলেছি। সকলের মধ্যেই যেন এই একটা ইমপেশেন্স ব্যাপার আমি দেখেছি, এবং এটার কারণ হচ্ছে যে কি যে ভবিষ্যতে হতে চলেছে কারোর খুব ধারণা নেই কিন্তু। হ্যাঁ, এটা একটা বড় কারণ বলে মনে হয়েছে। এবং তার সঙ্গে এই যে মব সন্ত্রাস, দিনের পর দিন যে ঘটনা ঘটেই চলেছে, তো এইটা আমার মনে হয়েছে যে তাদের এই অধৈর্য হওয়া, তাদের মধ্যে একটা মানে ইমপেশেন্সের একটা যে বড় কারণ হচ্ছে এটা। রাস্তাঘাটেও আমি দেখেছি যে মানুষের মধ্যে কেমন একটা মানে তারা যেন ভীষণ রকম অ্যাগ্রেসিভ হয়ে পড়েছেন, এটা আগে ছিল না। আমি যে তোপখানা রোড, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, আপনাকে তো বলার কিছু নেই। আপনার নিজের এটা প্রেস ক্লাবের সামনের রাস্তা এবং সচিবালয়ের পাশের রাস্তা। সেখানে এবং গলিগুলোর মধ্যে বিভিন্ন ধরনের লোকজন তারা ওখানে রয়েছে, সারাদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা আড্ডা দিচ্ছে করছে, কিন্তু কিরকম একটা মানে হুলিগান ধরনের লোক আর কি। আমি তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি এরা কারা। বলে যে এরা বিভিন্ন দোকান টোকানে এইসব জায়গা থেকে চাঁদা তুলে করে, চাঁদাবাজ। এবং তার সঙ্গে আমি দেখছি যে তাদের একটা এই তাকানো থেকে শুরু করে তাদের যে অ্যাটিটিউড, সমস্ত কিছু খুব রাফ। এই তুলনায় রাস্তাতে আমি দেখলাম যে পুলিশের সংখ্যা অনেক কম। এক পুলিশ অফিসার আমাকে বললেন, ঠাট্টা করে বললেন কিনা জানি না, সেটা হচ্ছে 3000 সহকর্মীকে মেরে দেওয়ার পরে তো কি করে আর সব জায়গায় পুলিশ থাকতে পারে, তাদের তো এখনো সেভাবে নিয়োগ করা হয়নি। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। এবং মোরালিও আমি দেখলাম যে পুলিশ কিন্তু আগে যেরকম যথেষ্ট নিয়ন্ত্রণ নিয়ে পরিস্থিতি সামলাতেন, আমি দেখলাম যে তাদের সেই এটা নেই। আর শুনেছি যে বাংলাদেশের সেনাবাহিনী পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন। খুব গুরুত্বপূর্ণ কিছু জায়গা ছাড়া রাস্তায় ঘাটে বা এইসবেতে কিন্তু আমি পুলিশ দেখতে, কি বলে, সেনাবাহিনীর সদস্যদের দেখতে পাইনি। আছেন তারা, গুরুত্বপূর্ণ যে সমস্ত সরকারি অফিস আছে বা আছে সেখানে তাদের দেখতে পেয়েছি, কিন্তু সাধারণ রাস্তায় ঘাটে আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে সেই পুলিশই আছেন এবং তারা সংখ্যায়। তো এটার ফলে যেটা হয়েছে যে পরিস্থিতির সুযোগ অনেকেই নিচ্ছে আর কি। কেমন একটা গা ছমছমে ব্যাপার এটা ঢাকার রাস্তায় হয়েছে। সন্ধ্যের পর সবাই বলছে যে বেরোবেন না, হ্যাঁ, সবাই সাহায্য করে দিচ্ছেন। তো এইটা একটা অস্বস্তিকর একটা ফিলিং ঢাকাতে, এটা এবারে আমি লক্ষ্য করেছি। এটা খুব একটা আগে আমি পাইনি। আমি 2001 সালে প্রথম বাংলাদেশের নির্বাচন কভার করতে ঢাকায় গিয়েছিলাম। তো আজ এবার হচ্ছে 25, অর্থাৎ 25 বছর ধরে আমি নিয়মিত যাতায়াত করি। তো এবারের ঢাকার এই যে ফিলিংসটা একটু অন্যরকম। ধরুন আমাদের আমি যেখানে আছি তা থেকে খুব অল্প দূরে বিজয়নগরে
সেখানে 4 তারিখ সন্ধ্যাবেলায় ঘটনা ঘটে গেল এবং জাতীয় পার্টির অফিসে আগুন লাগিয়ে দিল। থেকে দেখা যাচ্ছে দাউ দাউ করে জ্বলছে, হচ্ছে হ্যান এরকম। এবং তাই নিয়ে গোটা ঢাকা জুড়ে কিন্তু একটা উত্তেজনা আছে। ওই আগুন দেখে ওইদিকে কি যাওয়ার চেষ্টা করেছিলেন আপনি? যাওয়ার চেষ্টা করিনি। তার কারণ হচ্ছে আমার মনে হয়েছে সব মানে ওখানে যদি উপযুক্ত পরিমাণ পুলিশ বাহিনী যদি ওখানে থাকতেন বা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা থাকেন তারা যদি ওখানে থাকতেন, কারণ যারা এই বদমাইশিগুলো করছে, দুষ্কর্মগুলো করছে, তারা কিন্তু সংখ্যায় খুব বেশি নয়। হ্যাঁ, কিন্তু তারা করছে। তাদের অনায়াসে আটকাতে পারতো হয়তো, কিন্তু সামহাও পারেনি। অ্যাগ্রেসিভনেসটা একটা বড় কারণ। আমি টিভির এতে দেখছিলাম যে প্রচন্ড ইট পাথর ছুঁড়ে পুলিশকে লক্ষ্য করে মারা হচ্ছিল। কিভাবে তারা সামলাবেন? তারা তো ওই ঢাল সামনে রেখে কোণঠাসা হয়ে পড়ছিলেন। সেই সময় কিছু লোক গিয়ে তত্তর করে অফিসে ঢুকে আগুন পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিল। তো এই যে একটা কি হয় ব্যাপার। কদিন আগেই ঢাকার রিপোর্টার্স ইউনিটি এতে ওই জিনিসটা হয়েছে, মঞ্চ ৭১। সেখানে তারা অনুষ্ঠান করছে, তারা ওখানে সব মহলের পুলিশ থেকে শুরু করে সকলের পারমিশন নিয়ে হল ভাড়া নিয়ে তারা ওখানে অনুষ্ঠান করছে। কিছু লোক, স্বাধীনতা বিরোধী লোক, তারা ঢুকে চিৎকার চেঁচামেচি করে মারধর করে সে অনুষ্ঠান বাতিল করে দিল, বন্ধ করে দিল। পুলিশ এসে আয়োজকদেরই ধরে নিয়ে চলে গেল। যারা এই দুষ্কর্মটা করলো তাদের কিছুই হলো না। মানে এই যে ব্যাপারটা, যে যা খুশি তাই করে পার পাওয়া যায়, এইটা আমার মনে হয় যে এই রেজিম সম্পর্কে সাধারণ মানুষের আস্থাটাকে একেবারে শেষ করে দিয়েছে, নাড়িয়ে দিয়েছে। এইটা আমি ফিল করেছি। হ্যাঁ, তো সেই রিপোর্টার্স ইউনিটির সামনে দিয়ে আমাকে অন্তত ৪-৫ বার যাতায়াত করতে হয়েছে হেঁটে। প্রতিবারই আমার মনে হয়েছে যে কি কাণ্ড এখানে ঘটে গেল, এই আর কি। আপনার কি ভয় করতো? সরি, আপনার কি ভয় করতো আপনার? না, ভয় করে নয়, যেটা বললাম যে একটা একা যেতে আর কি, একা ওখানে যাতায়াত করতে সবসময় মনে হতো যে একটু কেমন লাগছে, একটু গা ছমছম করে আর কি। কারণ বিভিন্ন ধরনের মানুষ সেখানে রয়েছে, তারা যে কেন রয়েছে, তারা কোনো কাজে নেই সেটা বোঝা যাচ্ছে। যে কোনো সময়ই যেন তারা কিছু একটা করে দিতে পারে, এরকম একটা ব্যাপার। এবং তার মধ্যে অনেকেই আছে যাদের পোশাক আশাক পশ্চিমী নয় আর কি। তো সেটা একটা ব্যাপার, যে দেখেই বোঝা যাচ্ছে যে তারা একটু মানে অন্য সংগঠনের লোক নাকি। তারা সবসময় অন্য সংগঠন মানে কি মনে হচ্ছিল আপনার? আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে কেউ হয়তো জামাতের শাখা সংগঠন কিংবা কোনো আপনার হিজবুত তাহরীর হতে পারে, এই ধরনের আর কি। এবং অত্যন্ত উগ্র তারা ওখানে করছে। আমার চোখের সামনে এই সেগুনবাগিচাতেই একটি দোকানে চাঁদাবাজির ঘটনা ঘটতে আমি দেখেছি। ৫-৬ জন গেল খুব চমৎকার ভাবে, হ্যাঁ, পয়সা কড়ি চাইছে, তারা বলছে পরে দেবো, বলছে না, আমাকে দেখেই তারা খানিকটা হলো, না হলে হয়তো তখনই পয়সাটা নিয়ে যেত, টাকাটা। তিনি বলছেন যে আমি এত টাকা কি করে দেব। আচ্ছা ঠিক আছে, আমি পরে কথা হবে, যত কি দিতে পারেন না দিতে পারেন, এখন আসছি বলে সরে পড়লো আর কি। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার। উনি কিছু বললেন না, উনি চুপ করে গেলেন। আপনার কি লাগবে বলেন বলে আমাকে, কিন্তু চোখে মুখে কিন্তু ওনার একটা মানে আতঙ্কের ছাপ আমি দেখেছি। এই প্রায় ৬-৭ জন লোক, ৬-৭ জন, এবং তারা প্রত্যেকে ছিল আপনার প্যান্ট শার্ট পরে কেউ ছিল না, টুপি পরা এবং দাড়িওয়ালা। এখন তারা কোন দলের আমি জানি না, তারা বিএনপি টুপি পরা দাড়িওয়ালা লোকজন মানে দোকানে পয়সার জন্য যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। এবং এই যে কথাবার্তাগুলো যেটা ছিল আমি আপনাকে বলি, সেটা হচ্ছে ধর্ম পালনের জন্য, এবং সেই সময় এই যে মিলাদ নবী যে অনুষ্ঠানটা শনিবার ছিল,
সেটার একটা ব্যাপার ছিল, হয়তো সেটার জন্যই তোলা হচ্ছিল। কিন্তু অনিচ্ছাকৃত মানে যিনি দিতে যার ইচ্ছে নেই এমন একজনের কাছ থেকে চাঁদা চাওয়া হচ্ছিল, সেটা আমি দেখলাম আর কি। যে পরিমাণ তাকে বলা হয়েছিল সেটা উনি আপত্তি করেন যে টাকা আমি দিতে পারবো না, এটা আমার দেওয়া সম্ভব না। এই কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু খুব মিষ্টি করে হচ্ছিল। তিনিও দেখলাম যে ঝামেলা এড়াতে এই বিষয় নিয়ে আমাকে একটা কথাও বললেন না। এই হচ্ছে ব্যাপার। তোপখানা রোডে বেশ কিছু রাজনৈতিক দলের অফিস আছে তোপখানায়। আপনি তো ওই গলিতে ছিলেন? আমি ওখানে একটু হোটেলে ছিলাম, ওখানে সেই হোটেলের মধ্যে এই আগের আওয়ামী লীগ সরকারের শরিক ওয়ার্কার্স পার্টির অফিস, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, তাকে তো জেলে অ্যারেস্ট করে রাখা হয়েছে। তো ওখানে আমি গত কদিনে 4-5 দিনে 4 দিনে ইনফ্যাক্ট মানে 2 থেকে 6 এই কদিনই কাউকে দেখিনি, দলের কাউকে দেখিনি আমি। অফিসটা এখন আর প্রকাশ্যে নয়, একটা ওই ফার্স্ট ফ্লোরে সিঁড়ি দিয়ে উঠতে হয়। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওখানে দেখলাম যে ওয়ার্কার্স পার্টির আগে একটা সাইনবোর্ড ছিল, সেই সাইনবোর্ড এখন আর নেই, হয়তো নিরাপত্তার কারণে তারা সরিয়ে নিচ্ছে। হ্যাঁ, হতে পারে, কিংবা কেউ খুলে দিয়েছে, সেটাও হতে পারে। কি ব্যাপার আমি জানি না, কারোর কাছে যে খোঁজ নেবো তার কোনো সুযোগ ছিল না। আর এই বেসিক খোঁজগুলো রাস্তায় বিশেষ করে কোট আনকোট স্বৈরাচারের সহচরদের সম্পর্কে নেওয়াটাও তো একটু মুশকিল, ওই জন্য আমি অ্যাভয়েড করে গেছি আর কি। এই হচ্ছে ব্যাপার। এবং পরের গুলিতে সম্ভবত বাসদ, হ্যাঁ, আমি সে অফিসে গিয়েছিলাম। আমি সেখানে বাসদের নেতা খালেকুজ্জামান সাহেব ছিলেন, বরিশালের অগ্নিকন্যা ডক্টর মনীষা চক্রবর্তী, তাদের সঙ্গে অনেকক্ষণ প্রায় 1.5-2 ঘন্টা আমি কথা বলে এসেছি পরিবেশ পরিস্থিতি নিয়ে। আমি গলিতে অনেকগুলো একসময় বামপন্থী দলের অফিস ছিল এবং ওই গলিটার নাম ছিল হচ্ছে পলিটিক্স গলি নাম ছিল, এবং ওই গলির মুখে একটা ভাত খাওয়ার দোকান ছিল সস্তায়, মানে পলিটিক্যাল পার্টির কর্মীরা খেতেন। জলিল নামের একজন ছিলেন, ও পলিটিক্যাল পার্টির কর্মী শুনলে উনি কম দামে ভাত খেতে দিতেন। হোটেল পলিটিক্স, ওর নামটা হচ্ছিল হোটেল পলিটিক্স। সেই ভাত খাওয়ার হোটেল কিন্তু এখনো আছে ওখানে। আমি সেটাই জলিল ভাইয়ের হোটেল কিনা আমি জানি না, কিন্তু সেটা আমি আছে, সেটা আমি দেখলাম যে বিভিন্ন ধরনের মাছ টাছ সমস্ত ওখানে শোকেসে সাজানো আছে আর কি। এটা আমার চোখে পড়েছে। এই তো ওই নেতারা বা যে রাজনৈতিক নেতা, বাসদের নেতারা, তারা কি বললেন? আমি তাদের কাছে প্রশ্ন ছিল আমাদের যে আপনারা তো অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, একটা বছর পরে কোথায় দাঁড়িয়ে আর কি। খালেকুজ্জামান এর প্রধান বক্তব্য, যেটা আমি খুব অল্প কথায় বলি, সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যালি একদল শাসক গেছে, আর একদল শাসক আসতে চলেছে। জামার রং ছাড়া তাদের মধ্যে কোনো তফাৎ কিছু নেই, এবং মাঝখানে আজকে যে অন্তর্বর্তী শাসক যারা আর কি, তারা হচ্ছে মানুষের যে অভ্যুত্থান থেকে যে অর্জনটা ছিল সেটা তারা হাইজ্যাক করে নিয়েছে। এই হচ্ছে ব্যাপার। তারা নিজেদের মতো করে এখানে লুটপাট চালাচ্ছেন, স্বাধীনতা বিরোধী শক্তি তাদের ঘাড়ে চেপে এই সরকারটাকে চালাচ্ছে। তো এটা একটা বড় ব্যাপার। তারা যা চাইছেন সেগুলো হচ্ছে, দেখা যাচ্ছে। তো এরপরে তো আবার একটা ইলেকশন হলেও মানুষের যে সমস্যাগুলো তার কোনো সুরাহা হবে না। অর্থাৎ মানুষ ভেবেছিলেন যে অভ্যুত্থানের মাধ্যমে কাঠামোগত একটা সংস্কার করা যেতে পারে, এটা তাদের বক্তব্য। মানুষের সেটা একটা আশা আকাঙ্ক্ষা ছিল, তো সেটা পূরণ হওয়ার কোনো লক্ষণ তারা দেখছেন না। 21শে ফেব্রুয়ারিতে সম্ভাব্য নির্বাচন হবে কিনা তাদের কাছে আমার প্রশ্ন ছিল। সেখানে তারা মনে করছেন
সম্ভবত সে নির্বাচন হবে না, আবার হলেও হতে পারে 50-50 এরকম একটা ব্যাপার আর কি। এই বামপন্থী আর কোন কোন নেতার সঙ্গে আপনার আলাপ হয়েছে? বামপন্থী নেতাদের মধ্যে এই এখন বিএনপির সহযোগী সমমনা দল ওয়ার্কার্স পার্টি থেকে ভেঙে বেরোনো বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হকের সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা হয়েছে আমার। তার অবস্থা আরো খারাপ। তিনি এবং তার দল এরা তো সমস্ত ওই হাসিনা বিরোধী অভ্যুত্থানের সামনের সারিতেই ছিলেন, কমিউনিস্ট পার্টিও সামনের সারিতে ছিল। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে জামাতেও মারে, সরকারেও মারে, সবাই মেরে যায়, তাদের রক্ষা করার কেউ নেই। সাইফুল হক সাহেবের নিজের ভাই, তিনি একজন প্রাক্তন আমলা, সম্পূর্ণ অকারণে মিথ্যে ভুয়ো অভিযোগে তাকে জেলে পুরে দেওয়া হয়েছে এবং তিনি গত কয়েক মাস ধরে প্রচুর দৌড়দৌড়ি সব মহলে ধরাধরি করেও জেল থেকে তাকে ছাড়াতে পারেনি। এটা খুবই প্যাথেটিক ঘটনা। তো এইরকম ঘরে ঘরে আমি শুনলাম যে বাংলাদেশে এখন যে জেলগুলো রয়েছে সেই জেলে যে ধারণ ক্ষমতা তার থেকে অন্তত 10 থেকে 12 গুণ মানুষ সেখানে তাদের ধরা হয়েছে। তো যাকে ধরা হচ্ছে প্রতিদিনই শ শ মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে। এটা মানে কি বলবো, মানে আমি জানি না, মানে যারা এর আগের রেজিমের বিরুদ্ধে বড় বড় অভিযোগ ছিল তো তারা তো এখন দেখছেন কি হচ্ছে। লতিফ সিদ্দিকী, গতকালকে শহীদ সাহেব, এরা যদি মুখ খুলে থাকেন এরা স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে মুখ খুলেছেন, জামাতের বিরুদ্ধে মুখ খুলেছেন। যারা আজকে স্বাধীনতার পতাকা ভুলুণ্ঠিত করে পাকিস্তানকে গলায় জড়িয়ে ধরছেন, তাদের বিরুদ্ধে কথা বলেছেন। তো তাদের বিরুদ্ধে অভিযোগগুলো আনা হয়েছে কি, তাদের অ্যারেস্ট তো করা হলো, সেটা হচ্ছে যে এই সরকারকে নাকি সশস্ত্র পথে তারা নাকি ক্ষমতাচ্যুত করতে চেয়েছে এবং সন্ত্রাস বিরোধী কঠোরতম ধারায় এদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমি জানি না, মানে এটা কি ওই কেউ কেউ এখনো গল্প করছেন যে এটা নাকি বিপ্লব করেছেন তারা, এই যদি বিপ্লবের ফসল হয় তাহলে এই ফসলে আগুন দেওয়া উচিত। আপনি একজন ভারতীয় সাংবাদিক হিসেবে খুব সাধারণ কোন মানুষ, হিন্দু বা মুসলিম ছেলে রাজনীতি করে না এমন কারোর সাথে কথা বলা শুরু হয়েছে? অজস্র 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 মানুষের, আমি সকলের সঙ্গেই কথাবার্তা বলা, কেমন কি চলছে, কারণ ভবিষ্যৎটা কি হতে চলেছে। একটা জিনিস আমি দেখলাম, একটি রেস্টুরেন্টে ধরুন আমি ব্রেকফাস্ট করছি, আমি 2 দিন সেখানে গেছি, তারাও তো মুখ খুললে বুঝে ফেলেন যে এতে কলকাতা থেকে এসছে। তিনি খুব কম কথা বলেন। তিনি আমাকে বললেন যে আপনাদের ভিসাটা যদি একটু ঠিকঠাক করে, আমাদের অনেক আত্মীয় স্বজন ওখানে রয়েছেন, যাতায়াতটা হয়। তা আমি বললাম যে এই রেজিম থাকলে বোধহয় হবে না, পরের ইলেকশনটা হতে দিন, আমার মনে হয় তারপর ঠিক হয়ে যাবে, আর তো কয়েক মাসের ব্যাপার। তিনি বললেন ইলেকশনটা হতেই হবে, এ আর পারা যাচ্ছে না, একটা দমবন্ধকর পরিস্থিতি। আমি বললাম যে হঠাৎ আপনার দমবন্ধকর পরিস্থিতি কেন? উনি খুব, বাংলাদেশের মানুষের এটা একটা অসাধারণ গুণ, এত রসিক তারা। তিনি আমার মাথার উপর যে ফ্যানটা ঘুরছিল ওইটার দিকে তাকিয়ে বললেন যে ধরুন এই গরমে ফ্যানটা আপনার খারাপ হয়ে গেল, আপনি নোবেল পুরস্কার পাওয়া অর্থনীতিবিদকে প্যারিস থেকে উড়িয়ে আনলেন, তিনি পারবেন ওই ফ্যানটা সারতে? পারবেন না। আপনি নামজাদা ডাক্তারকে প্রচুর ফিস দিয়ে নিয়ে এলেন এখানে, তিনিও পারবেন না। তাহলে কাকে কাজ করতে হবে ওখানে? 200 টাকার একজন মিস্ত্রি মই দিয়ে উপরে উঠে ওটা সেরে দেবেন সঙ্গে সঙ্গে। সরকার চালানোটা কি এই অধ্যাপক ডাক্তার এদের কাজ? এরা পাচ্ছেও না। এটা করতে হয় রাজনীতিকদের, তারাই জানে কিভাবে সরকারটা চালাতে হয়। তো অ্যাটলিস্ট ইলেকশনটা এলে যেই হোক রাজনীতিক
সঙ্গে যুক্ত লোকেরা তারা আসবে, তাদের একটা জবাবদিহিতার ব্যাপার আছে। এদের কি জবাবদিহিতা আছে? এরা এসেছে লুটে পুটে নেবে চলে যাবে, আরো ধনী হয়ে যাবে। সাধারণ মানুষ কোথায় আছে, কিভাবে আছে, এর দেখতে বয়ে গেছে, এরা কেউ দেখেও না। বলে তারপর আরো অনেক কথা বললেন আর কি। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে এটা অদ্ভুত, মানে একেবারে ঠিক কথাগুলো ঠিকভাবে বলে গেলেন উদাহরণ সহযোগে। তো এই আমি বলছি যে এটা হচ্ছে মানে ঢাকার কুট্টিদের পরবর্তী সংস্করণ আর কি। এরা রসিকতা মিলিয়ে যে কথাগুলো বলতেন সেই সময়, এখনো সাধারণ মানুষের মধ্যে সেই সেই বিষয়টা রয়েছে আর কি। এই কোন হিন্দু ধর্মাবলম্বী পরিবার বা ছেলে মেয়ের সঙ্গে আলাদাভাবে কথা হয়েছে, তারা কোনো ওদের অনিশ্চয়তায় ভোগে কিনা? দেখুন, আমি খুব পরিষ্কার আপনাকে বলি, সেটা হচ্ছে যে হিন্দু ধর্মের মানে সংখ্যালঘু ধর্মের হিন্দু, বৌদ্ধ, আমার বন্ধু ওখানে অনেকেই আছেন আর কি। অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে তারা সকলেই ভীষণ রকম একটা দ্বন্দ্বের মধ্যে আছেন। এই মুহূর্তে তারা কেউ নিজেদের খুব যে একটা নিরাপদ বলে মনে করছে না। এটা একটা ফ্যাক্ট। ভবিষ্যতে আপনার ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয়, এই যদি ইলেকশন হয় কথাটা আবার আমি বলছি, কেবলমাত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া আমি আর কারুর মধ্যে ইলেকশন যে হবেই এরকম কোনো আস্থা খুঁজে পাই না। প্রত্যেকেই মনে করেন যে হতেও পারে, নাও হতে পারে, কারণ জামাত এত সহজে ছেড়ে দেবে না। বছর ধরে তারা যেভাবে যে যা কাজ করে এসছে, ইলেকশনটা হলে জামাত সরকারে থাকবে না। তাদের শক্তি এবং তাদের সবকিছু সেটাই বলে দিচ্ছে। বিএনপি তার থেকে অনেক সংগঠিত দল। যদি ঠিকঠাক ইলেকশন হয় বিএনপি জিতবে, এটা হচ্ছে একটা জেনারেল পারসেপশন। এইখানে দাঁড়িয়ে যে সেই আওয়ামী লীগ যাবে বিএনপি আসবে, বিএনপি যাবে আওয়ামী লীগ আসবে, এই বাইনারি রাজনীতিটা ভাঙতেই তো অভ্যুত্থান করা হয়েছিল। এটা যারা অভ্যুত্থানের পক্ষে এখনো তারা বলে চলেছে। দেখেন কি হয়, এই দেখেন কি হয় এটা বড় মারাত্মক। এটাই একটা অনিশ্চয়তা তৈরি করে দিয়েছে বাংলাদেশের রাজনীতি, তো বটেই, ভাগ্যাকাশেও, এটা আমি মনে করি। বিএনপি মহাসচিবের সঙ্গে কবে দেখা? হ্যাঁ, সংখ্যালঘুরা তারাও এই অনিশ্চয়তার মধ্যে, এবং তারা আরো বেশি মানে নিজেদের ভালনারেবল মনে করছে নাকি। এই ওদের উপর কোনো আক্রমণের গল্প বা কোনো কিছু তারা বলেছে আপনাকে? দেখুন, আক্রমণ ব্যাপার ট্যাপারগুলো ঠিক ওইভাবে হয় না। হ্যাঁ, যে চাপ সৃষ্টি করা, তোরা সকলেই আওয়ামী লীগের দোষর ছিলিস, এই যে ব্যাপার, অতএব তার শাস্তি পেতে হবে। হয়তো তারা কিন্তু আওয়ামী লীগের দোষর ছিলেন, সবাই যে ছিলেন তা নয়। তার মধ্যে আমি জানি যে কমিউনিস্ট পার্টি ছিলেন, বিএনপি ছিলেন, কিন্তু সবাইকেই সমস্ত হিন্দুদের একটা আওয়ামী লীগের দোষর বলে একটা ট্যাগ দিয়ে দেওয়া হয় আর কি। সেটা দিলে তাদের ওপর এই সমস্তগুলো করতে সুবিধা হয়। যেমন আমরা কলকাতা সাংবাদিকরা গেলেই ওখানে যেন আমরা দিল্লির লোক, রয়ের লোক, এইরকম একটা ট্যাগ দিয়ে দেওয়া হয় আমাদের। কিন্তু তা তো নয়, আমরা দিল্লির লোক নই। আমাদের দিল্লির যারা শাসক তাদের সঙ্গে সাংবাদিকের কোনো সম্পর্ক নেই, অন্তত আমার অন্তত নেই, আমি বলতে পারি। বা এই যে রয়ের কার সঙ্গে কোনো যোগাযোগ নেই। কিন্তু আমি ওখানে গেলে এই রটা এত মানে কমন হয়ে যায়। এটা আমরা শুনতাম ওই মানে ছোটবেলায় বামপন্থীরা বলতেন যে ও সিআইএল লোক। সে যে কেন সিআইএল লোক, কোথা থেকে সিআইএল লোক, কিভাবে কে তার প্রমাণ দিবে জানি না, কিন্তু ওই ট্যাগ করার একটা ব্যাপার ছিল। তো আমরাও ভারতীয় সাংবাদিকরা ঢাকায় পা রাখলেই কিন্তু ওখানে সাধারণ মানুষের মধ্যে তাদের একটা ধারণা হয় যে আমরা অনেক কিছু জানি। হ্যাঁ, বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে সেটাও তাদের থেকে আমরা বেশি জানি, কারণ আমরা রয়েল লোক। কিন্তু সত্যি কথা বলতে কি দাদা, রয়ের কাউকে আজ অব্দি আমি চিনি না।
এইভাবে ব্যাপার। হিন্দু ধর্মাবলম্বী অনেক পরিবারের কাছে আমরা শুনি তাদের বাড়িঘরে চুরি ডাকাতি বেড়ে গেছে, এমন একটা ধারণা তৈরি হয়ে গেছে চুরি ডাকাতি করলে ওরা কোনো আইনের সাহায্য পাবে না। এমন কারোর সাথে কি আলাপ হয়েছে, পরিচয় হয়েছে? আমি যে বললাম যে এরকম এরকম কারোর আমি পাইনি বটে, কিন্তু সার্বিকভাবে একটা যে অনিশ্চয়তার ব্যাপার, বিশেষ করে চট্টগ্রামে তাদের যে আত্মীয় স্বজনরা রয়েছে তাদের উপর কিন্তু নানা ধরনের চাপ সৃষ্টি হওয়া, হ্যাঁ, নানা ধরনের তাদের হেনস্থা করা, এক ধরনের মানসিক নির্যাতন করা, এই ব্যাপারগুলো কিন্তু আমি শুনে এসেছি। হুম, তো কিন্তু একেবারে ওই যে এই আপনি যেগুলো বলছেন এগুলো আমি শুনিনি, খুব অনেস্টলি আমি বলছি। বিএনপি মহাসচিবের সঙ্গে কবে আপনার সাক্ষাৎ হয়েছে? 4 তারিখ সকালবেলা, উনার বলছেন বাড়িতে? সকালে, না, ওনার অফিসে। উনি আমার জন্য উনি জেনারেলি 11:30টার সময় অফিসে আসেন। তো আমাকে বললেন যে আমি আপনার জন্য 1 ঘন্টা আগে 10:30টার সময় যাব, এবং ঠিক 10:30টার সময় ওনার গাড়ি এসে ওখানে ঢুকলো। আমি অপেক্ষা করছিলাম ওখানে। অত্যন্ত কর্ডিয়ালি, খুব ফ্র্যাঙ্কলি তিনি আমার সঙ্গে কথাবার্তা বলেছেন। পরিস্থিতি সম্পর্কে খুব পরিষ্কার করে তিনি কথাবার্তা বলেছেন। আমি অনেক কিছু অস্বস্তিকর প্রশ্ন করেছি, এবং তিনি তারও যথেষ্ট মানে তার দিক থেকে যতটা দেওয়া সম্ভব সেই উত্তর তিনি দিয়েছেন। ভারতের বিশেষ করে মানে দিল্লির শাসকদের সম্পর্কে বিএনপির যে ক্ষোভ এবং যোগাযোগহীনতার যে ব্যাপারটা, এই কথাটাও তিনি তুলে ধরেছেন। এবং আমার মনে হয়েছে অন্তত শুনে যে সেগুলোর অনেকগুলোই খুবই ন্যায্য, যে অভিযোগগুলো তিনি করেছেন। তো তার মধ্যে একটা আপনাকে আমি খুব পরিষ্কার বলি, সেটা হচ্ছে যে তার হচ্ছে যে জামাতের সঙ্গে আমাদের এক ব্র্যাকেটে দেখা হয়, দিল্লি দেখে। জামাতের যে রাজনীতি তার সঙ্গে বিএনপির রাজনীতির আকাশ পাতাল তফাৎ। তারা আমাদের কখনো শরিক ছিল, তার মানে তো এই নয় যে বিএনপি জামাত হয়ে গেল। কিন্তু আমাদের দিল্লির অনেকেই একই সঙ্গে ট্যাগ করে এইভাবে দেখেন। তো এটা তো ঠিক নয়। আমরা তো স্বাধীনতা বিরোধী নই, বরং এই রকম আজকের অবস্থায় আমরা কিন্তু সংবিধান, স্বাধীনতা এর পক্ষে কিন্তু আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। খুবই বাদবাকি অনেকেই তার বিরুদ্ধে এবং তাদের বিরোধিতা করে অনেক রকম প্রস্তাব আসছে। তার আমরা এই ব্যাপারে কোনো রকম কোনো মানে আপোষের পথে নেই। তো এরপরে যখন দেখা যায় যে আমাদের এইভাবে জামাতের সঙ্গে একই সঙ্গে ট্যাগ করা হচ্ছে, আমার মনে হয় এটা ঠিক নয়। তো এটা হচ্ছে তার বক্তব্য। এবং তিনি এটাও বলেন যে এটা এটা আসলে হচ্ছে আওয়ামী লীগ এই তাদের চশমা দিয়ে এইভাবে দিল্লিকে এটা দিয়েছে, কিন্তু দিল্লি বা এটা দেখবে কেন সেইভাবে। 10 এটা একটা ট্রাক অস্ত্র মামলা, 10 হ্যাঁ, ট্রাক অস্ত্রের ঘটনার আগে পর্যন্ত আমরা যতটা জানি ভারতের সঙ্গে বিএনপি চমৎকার একটা সম্পর্ক ছিল। 10 ট্রাক অস্ত্রের ঘটনাটা সেই সম্পর্ক, সেই বিশ্বাসটাকে ইয়ে নষ্ট করে দেয়। এটা কি উনি এই বিষয়ে কোনো কথা হয়েছে ওনার সঙ্গে? দেখুন 10 ট্রাক অস্ত্র মামলার ব্যাপারটাতে এটা শিল্প দপ্তরের জেটিতে অস্ত্র মামলাটা, অস্ত্রগুলো খালাস হচ্ছিল, এবং শিল্পমন্ত্রী তখন বাংলাদেশে ছিলেন জামাতে ইসলামীর মতিউর রহমান নিজামী। তো এইটার মধ্যে অবশ্যই ইনভলভমেন্টটা জামাতের অনেক বেশি ছিল। কিন্তু ওনার বক্তব্য যেটা, যে জামাত যতটা তার ক্ষমতা বা শক্তি বা যা আছে, বিভিন্ন কারণে বিএনপির লিডারশিপ জামাতকে বেশি মাথায় তুলে ফেলেছে, এটা উনি বলেছেন। তার ফলে তার ফল আজকে ভোগ করতে হচ্ছে আর কি, এটা তিনি বলেছেন। যে জামাতকে এতটা গুরুত্ব দেওয়াটা তখন ঠিক ছিল না। প্রতিটা সময়ই রাজনীতির অঙ্কগুলো নির্ভর করে তখনকার পরিস্থিতির নিরিখে। তখন একটা ব্যাপার ছিল, তখন জাতীয় পার্টি অনেক বড় শক্তি ছিল, জাতীয় পার্টি কোন দিকে যাবে। তো সেই সময় কিছু নেতা
বিএনপি চেয়ারপারসন তখন ছিলেন, তখন এখনো আছেন খালেদা জিয়া, তখন খুবই সক্রিয় ছিলেন আর কি, তাকে বোঝাতে সক্ষম হয়েছিলেন আর কি। তারা অনেকেই এখন নেই। 2001 আর আগে 25 বছর আগের ঘটনা, সেটা 25-26 বছর আগের ঘটনা। তো তারা অনেকেই এখন আর নেই, কিন্তু তারা যে কাজটা করে গিয়েছিলেন সেটা সঙ্গে আজকে বিএনপি নেতৃত্বের অনেকেই একমত নন, এবং এর বিরোধিতা করেছিলেন বলেও বিএনপি চেয়ারপারসন আমাকে জানিয়েছেন আর কি। এই হচ্ছে ব্যাপার। এবং তার বক্তব্য হচ্ছে যে যদি বিএনপি ক্ষমতায় আসে, এবং এ ব্যাপারে তিনি 100% নিশ্চিত। আমি তাকে প্রশ্ন করেছিলাম, প্রত্যেককেই প্রশ্ন করেছিলাম যে ফেব্রুয়ারি থেকে ইলেকশনটা হচ্ছে, খুব স্বাভাবিক প্রশ্ন আর কি। তো ওনার বক্তব্য হচ্ছে যে এ ব্যাপারে উনি মনে করেন যে ইলেকশনটা হবে এবং শান্তিপূর্ণভাবে, এ নিয়ে কোথাও কোনো রকম কোনো অসুবিধা হবে না। জামাত বা এদের যে ব্যাপারগুলো, মানে এরাও যা বাধাগুলো সব সেটা দর কষাকষির জন্য করছে, আলটিমেট এগুলো সবাই চান, সেনাপ্রধানও চান, মোহাম্মদ ইউনূস তিনিও চান, এবং দেশের মানুষ চান যে এবার একটা ইলেকশন হোক, অন্তত একটা নির্বাচিত সরকার আসুক। না হলে এইসব এই সংস্কারের নামে যেসব হচ্ছে, এটা হচ্ছে, এর তো কোনো ম্যান্ডেট নেই, কিভাবে সেগুলো কি বাস্তবায়ন হবে। তো জাতীয় পার্টির একজন নেতা ছিলেন কাজী জাফর, গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। ওই নেতা আমাকে একবার বলেছিলেন যে যখন জামাতের সঙ্গে বিএনপির জাতীয় পার্টি মিলে 4 দলীয় জোট হয়, তখন কিন্তু খালেদা জিয়া প্রথমে এগ্রি ছিলেন না, রাজি ছিলেন না। খালেদা জিয়ার তখন বক্তব্য ছিল, জামাতকে নিয়ে যদি আমি জোট করি তাহলে পশ্চিমারা আমার বিপক্ষে যাবে। তখন তাকে কনভিন্স করা হয়েছিল জামাতকে জোট করে একসাথে রাখলে জামাতকে নজরদারিতে রাখা যাবে, জামাত বাইরে থাকলে জামাত নজরদারির বাইরে চলে যাবে। এভাবে 4 দলীয় জোটটা হয়েছিল। পরে জামাতই তাদের সাথে থাকলো, জাতীয় পার্টি সেখান থেকে বেরিয়ে গেল। ঠিকই, এটা আমার মনে আছে। আমি 2001-এর ইলেকশনে গিয়ে এই যুক্তিটাই আমি বিএনপি নেতাদের কাছে শুনেছিলাম। সেটা হচ্ছে যে গরু যদি ছেড়ে রাখা হয়, সে কখন এসে আমার গাছপালা খেয়ে যাবে আমি জানি না, গলায় দড়িটা পরিয়ে রাখলে আমি জানি যে সেই দড়িটার মাপটা কতটা, সেই এলাকার মধ্যেই সেই গাছপালা খাবে। তো এই যুক্তিটা সেই সময় আমার মনে পড়লো আপনার কথায়। আর কাজী জাফর সাহেবের সঙ্গে আমার কিন্তু সেই সময় আলাপ ছিল। খুবই, আমার মনে হয়েছে একজন খুবই অসাধারণ মানুষ। এদের বোধহয় তার একটা বামপন্থী ব্যাকগ্রাউন্ড, যথেষ্ট গুরুত্বপূর্ণ ব্যাকগ্রাউন্ড তার আছে, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীরও রয়েছে। তো সেই জায়গাটা একটা অসাম্প্রদায়িক একটা জায়গা থেকে উঠে আসা, মানুষের জন্য কাজ করার একটা চেষ্টা, সেই সবগুলো ছিল। আমার মনে হয়েছে যে কাজী জাফরের বোধহয় সঠিক মূল্যায়ন হয়নি। হ্যাঁ, ইতিহাসে বোধহয় তিনি আরেকটু ভালো জায়গা পেতে পারতেন। তিনি, আমি পরে তার আত্মজীবনী পড়েছি, তো সেই আত্মজীবনীতেও মানে আমি পড়ে খুব অবাক হয়েছি যে কোথা থেকে একজন মানুষ কোথায় কিভাবে উঠে আসেন, এবং বাংলাদেশ গঠনের ক্ষেত্রে এদের ভূমিকাগুলো কম নয় আর কি। যাই হোক, পরে তার অনেক ব্যাপার ছিল, কমিউনিস্ট পার্টি থেকে কখনো জিয়ার দলে, কখনো এরশাদের দলে। তিনি জিয়াউর রহমানের শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি এরশাদের প্রধানমন্ত্রী ছিলেন এরশাদ আমলে, অনেক কিছুই করেছেন। কিন্তু কেন জানি না, আমার মনে হয়েছে যে এতে সঠিক মূল্যায়নটা হয়নি আর কি। হয়তো আওয়ামী আমি লীগের যখন ছিল। একজন রিপোর্টার অনুমিত্র, আমি যখন রিপোর্টার ভারতে রিপোর্ট করতে যেতাম, তখন ভারতীয় নেতারা আমাকে বলার চেষ্টা, তখন বিএনপি ক্ষমতায় ছিল, ভারতীয় নেতারা আমাকে বলার চেষ্টা করতেন যে তোমার ওইখানে ক্ষমতার মধ্যে জামাত ইসলামী আছে, এটা ধর্মীয় উগ্র সংগঠন আছে, তো তাদের এখানে যে একটা বিজেপি আছে, এই জিনিসটা কিন্তু তারা বলতে মানতে চাইতেন না। এখানে বিজেপির একটা ব্যাপার হচ্ছে, আমি মনে করি যে দুদলই, হিন্দু এবং মুসলিম ধর্মকে নিয়ে এরা রাজনীতি করে। তো বিজেপি একটা জাতীয়তাবাদী। আর যাই হোক, জামাতের মতো তারা
স্বাধীনতা বিরোধী শক্তি নয়। তারা স্বাধীনতার পক্ষের শক্তিকে ওইভাবে খুন, ধর্ষণ এবং এতে তারা সহযোগী। এটা বাংলাদেশ শুধু নয়, উপমহাদেশের বা হ্যাঁ, পৃথিবীর একটা হ্যাঁ, মাত্র দেশ বাংলাদেশ, হুম, যেই দেশে স্বাধীনতার বিরোধী শক্তিও আছে। হুম, সেই হুম, হুম, স্বাধীনতার বিরোধী শক্তিও রাজনীতি করে। ভারতের ঠিক, কোনো দলই ভারতের কোনো দলই স্বাধীনতার বিরোধী ছিল না। অনেক আমি আরেকটা কথা বলি আপনাকে, আমি যখন ভারতে রিপোর্ট করতে যেতাম, আমি মনে হতো ভারতীয় রাজনীতিবিদ, ব্যবসায়ীদের মধ্যে হুম, তারা বিএনপির মতো একটা এন্টি ইন্ডিয়ান দল ক্ষমতায় চান ঠান্ডা মাথায় বিজনেস করার জন্য। ওর থেকে নানা কিছু আদায় করা যায়, প্রো ইন্ডিয়ান দল থেকে আদায় করা যায় না। এই বিশ্বাসটা নষ্ট হয়ে গিয়েছিল 10 ট্রাক অস্ত্রের ঘটনার পরে। এটা এটা একটা তো বড় ফ্যাক্টর বটেই, বড় ফ্যাক্টর বটে। কিন্তু আমি আপনাকে বলি, 10 ট্রাক অস্ত্র এটা ধরা পড়েছিল। কিন্তু আমার নিজের ধারণা, এবং আমার ধারণাটা তৈরি হয়েছে ভারতীয় এবং ওখানকার নিরাপত্তার সঙ্গে যুক্ত লোকেদের কাছ থেকে, যে বহু ট্রাক কিন্তু চালান চলে গেছে, বহু কনসাইনমেন্ট এসছে অস্ত্রের, এবং সেই ট্রাক চালান গেছে। একটা 10 ট্রাক ধরা পড়ে গিয়েছিল, এই আর কি। এছাড়া কিছু নয়। সেই সময়ে মূল ব্যাপারটা যেটা ছিল সেটা হচ্ছে যে আইএসআই এর যে ছক, আমাদের উত্তর পূর্বাঞ্চলকে সেখানে অশান্ত করতে হবে, সেখানে সশস্ত্র জঙ্গিদের সেখানে ট্রেনিং দিয়ে সক্রিয় করে তুলতে হবে, ভারতকে যতটা দুর্বল করা যায়। আপনি খেয়াল করে দেখুন, এই যে অন্তর্বর্তী সরকার, এরা কিন্তু এসে সেই সেভেন সিস্টার্সের দিকে আগুন তোলা, এবং হুমকি কি, সেভেন সিস্টার্সকে আমরা ভারত থেকে আলাদা করে দেব। সেই একই নজর, একই অর্থাৎ সেই একই লোকগুলো যেন ফিরে এলো এখানে, এবং সেই একই রেটরিক, একই জিগির আজকের যারা এখানে রয়েছে, আজকে ক্ষমতাসীন দলের যারা আসল শক্তি, তারা কিন্তু দিয়ে চলেছে। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, অর্থাৎ এরা যে তাদেরই উত্তরসূরি, সেটা একেবারে পরিষ্কার। এই হচ্ছে ব্যাপার। আর একটা বিষয় হচ্ছে, সাম্প্রতিক সময় অনেকের ধারণা আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, হুম। এই নেতাদের মাধ্যমে ভারতের সঙ্গে বিএনপির একটা সম্পর্ক গড়ে উঠছে। এটা কি বিএনপি মহাসচিবের বক্তব্যে আপনি ধারণা করতে পেরেছেন? এইটা এইটা দেখুন, আমি মহাসচিবকে আমি এই ব্যাপারে, মানে মহাসচিবের পরিষ্কার কথা ছিল যেটা, যে ঐতিহাসিক বাস্তবতা, বাংলাদেশ সৃষ্টি, বাংলাদেশের যে স্বাধীনতার যুদ্ধ, মুক্তিযুদ্ধ, তাতে ভারতের যে ভূমিকা, এবং ভৌগোলিকভাবে ভারতের যে অবস্থান, তার ৩ দিকে হচ্ছে ভারত এবং একদিকে বঙ্গোপসাগর। তো সেখানে বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক সমস্ত বিষয়ের উপর ভারতের একটা খুব গুরুত্বপূর্ণ প্রভাব আছে। এটা আমি যদি মুখে বলি নেই, বললে তো হবে না, এটা আছে। এখন উনার বক্তব্য হচ্ছে যেটা, যে যেটা দিয়ে আমি আমি ১ম এ আপনাকে বলেছি, তারা কিন্তু এই পার্টিকুলার আওয়ামী লীগের একাংশ এবং তাদের যে চশমা দিয়েই বাংলাদেশটা এবং বাদবাকিদের দেখার চেষ্টা করে। এখানে যে আওয়ামী লীগ বিরোধীও রাজনীতির ক্ষেত্রে আছে, যেমন বিএনপি। বিএনপির সঙ্গে ওনার বক্তব্য হচ্ছে যে ভারতের কোনো সম্পর্ক বা যোগাযোগ এই মুহূর্তে নেই। আপনি যে উত্তরটা বললেন, এটা আমি তো আমার পক্ষ থেকে আমি বলতে পারি না, উনি যেটা বললেন আরকি, সেটা হচ্ছে এটা নেই। কিন্তু এটা থাকা উচিত। থাকা উচিত। আমাদের পারস্পরিকভাবে একটা সৌহার্দ্যের সম্পর্ক থাকবে। আমরা জানবো যে কে কি চায়। এই যে ব্যাপারটা, সেটা ওনার বক্তব্য হচ্ছে যে আমাদের বিগত দিনের যে আ ভারতীয় হাই কমিশনাররা ছিলেন, রাষ্ট্রদূত যারা ছিলেন ঢাকাতে, তাদের মধ্যে বিক্রম দোরাইস্বামী হচ্ছেন ব্যতিক্রম। তিনি কিন্তু বিএনপির সঙ্গে খুব, মানে আস্থা নিয়ে একটা আলোচনা শুরু করেছিলেন, এবং একটা তারা খুব সন্তুষ্টই ছিলেন আরকি। কিন্তু তারপর দেখা গেল বিক্রম দোরাইস্বামীকে সরিয়ে নিয়ে চলে যাওয়া হলো। আ তারপর আবার সেই জিনিসটা আবার একটা বাধা পড়ে গেল। আর আবার দু সেই, মানে একটা দুর্লঙ্ঘ একটা জিনিস চলে এলো মাঝখানে, কেউ কাউকে জানে না, চেনে না।
হ্যাঁ, তো উনি বললেন যে বিক্রম দোরা বলল, বিক্রম ওনার বক্তব্য হচ্ছে বিক্রম দোরাইস্বামী আমাদের অফিসে এসেও আমাদের সঙ্গে কথা বলেছেন বিভিন্ন বিষয় নিয়ে, যে আমরা কি চাই এটা জানতে চান উনি। তো আমাদের তো জানাতে অসুবিধা নেই, আমরা তো গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা মাওবাদী নই, জঙ্গলের মধ্যে আমরা লুকিয়ে রাজনীতি করি না। কিন্তু এইটা কেউ জানতেই চায় না, বা এই যোগাযোগটা একেবারেই বিএনপির সঙ্গে ইন্ডিয়ার নেই বলে তিনি আমাকে জানিয়েছেন। ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ঢাকা সফরের দিন বিএনপির হরতাল দেয়া, প্রণব মুখার্জির সঙ্গে দেখা না করা, এই বিষয়গুলো কি এসেছিল আপনাদের আলোচনা? না, এটা আসেনি। এটা এটা বহু পুরনো ব্যাপার। কিন্তু দুটো জিনিস, এক হচ্ছে হরতালটা কিন্তু বিএনপি দেয়নি, হরতালটা দিয়েছিল জামাতে ইসলামী। আমি যতদূর মনে পড়ছে যে সেই সময় ওই আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামাতের নেতাদের বিচার চলছিল, কোনো একজনের ফাঁসির রায় হয়েছিল তার কারণ আমি প্রণববাবুর সঙ্গে আমি দিল্লি থেকে এসেছিলাম ঢাকাতে, দিল্লি থেকে ঢাকায় গিয়েছিলাম, ওনার সঙ্গেই ওনার ফ্লাইটেই গিয়েছিলাম আমি। তো পুরো ব্যাপারটা আমি জানি যে খালেদা জিয়ার প্রণববাবুর সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, প্রণববাবু ওয়েট করছিলেন, কিন্তু দেখা গেল যে খালেদা জিয়া এলেন না। কেন এলেন না? তার কোনো প্র্যাকটিক্যালি কিছু জানানো হয়নি, যেটা ঘুরিয়ে অন্য সূত্রে জানানো হয় যে যেহেতু ওনার শরিক দল জামাতে ইসলামী একটা হরতাল ডেকেছে, সেই জন্য যাওয়াটা তিনি সমীচীন বলে মনে করেননি আর কি। তো এইটাতে আমি জানি যে প্রণববাবু অত্যন্ত এটা ভালোভাবে নেননি প্রণববাবু। আমি এ নিয়ে প্রণববাবুর সঙ্গে কথা বলেছিলাম। এবং সেই সময় কিন্তু আর একটা জিনিসও ছিল ঢাকাতে, সেই সময় গণজাগরণ মঞ্চের, যদিও শেষ দিকে, কিন্তু গণজাগরণ মঞ্চের ওখানে শাহবাগের যে আন্দোলন সেটাও চলছিল, এবং উনি সেখানে যাওয়ার জন্য একদম মরিয়া ছিলেন। যখন অফিসাররা বলছেন যে যাবেন না, ওই রকম ভিড়ের মধ্যে নিরাপত্তার ব্যাপার আছে, এ আছে, উনি একদম মানে সেই ছোট ছেলেদের মতো আর কি, হ্যাঁ, যে না, ও কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না, এরকম একটা ব্যাপার আর কি। যাই হোক, তারপরে উনি তার অফিসারদের পাঠিয়েছিলেন, আমরাও গিয়েছিলাম, এবং যেহেতু গণজাগরণ মঞ্চের যারা ছিলেন তাদের সঙ্গে আমার একটা যোগাযোগ ছিলেন, উনি আমাকে ডেকে বলেছিলেন যে আমার অফিসাররা যাচ্ছে, তাদের সঙ্গে একটু কথাবার্তা বলিয়ে দিন, তো বলিয়ে দাও তুমি, তোমার সঙ্গে আমার কথা আছে। তারপর খুব আগ্রহ নিয়ে উনি ওদের সম্পর্কে আমার যা সেটা শুনেছিলেন আর কি। এটা খুব ইন্টারেস্টিং। আর খালেদা জিয়ার যে ব্যাপারটা, প্র্যাকটিক্যালি এই যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্ত থেকে কিন্তু আমার মনে হয়েছে যে বিএনপির সঙ্গে, মানে বিএনপি ওই সময় একেবারে পুরোপুরি জামাতের দিকে চলে গেল, আর ভারতের সঙ্গে বা এর সঙ্গে সম্পর্কটা এটা ভীষণভাবে খারাপ হয়েছিল ওই একটা পদক্ষেপে। কিছু কিছু আছে না জিনিস, মানে একটা মোড় প্র্যাকটিক্যালি সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। হয়তো উনি সেটাকে অতটা গুরুত্ব দেননি, কিন্তু এই যে মোড়টা, এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে বিএনপির বিষয়ে দিল্লি সরকারের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছিল। বিএনপি কি ওই সময় প্রণব মুখার্জিকে কংগ্রেস নেতা হিসেবে মনে করেছিল? তাকে ভুলে গিয়েছে যে উনি ভারতের রাষ্ট্রপতি, কংগ্রেসের না? আমি জানি না, আমি সে ব্যাপারে ব্যাপারটা হচ্ছে সেই সময় আমি বিএনপির কিছু নেতার সঙ্গে যোগাযোগ করেছিলাম, তাদের বক্তব্য যেটা ছিল যে আমরা এখন একটু কট্টর লাইনের দিকে আছি, এই সময়ে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে আমাদের চেয়ারম্যান যদি দেখা করতে যেতেন, তাহলে সেটা আবার একটা ভুল বার্তা যেত আমাদের যে ভোটার এবং এদের কাছে আর কি, আমাদের সহযোগী শক্তি তাদের কাছেও। বিশেষ করে যখন জামাতে ইসলামী আমাদের যে শরিক, তাদের একজন নেতাকে ফাঁসির আদেশ হয়েছে, আর উনি ভারতের রাষ্ট্রপতির কাছে গিয়ে গল্প করতে যাচ্ছেন, এইটা খুব একটা ভালো হতো না আর কি। তো এইটা মনে করেই তিনি যাননি। হ্যাঁ, কিন্তু এইটা ব্যাপারটা হচ্ছে কিছু কিছু বিষয় থাকে, সিদ্ধান্তগুলো তাৎক্ষণিক হয়ে যায়, কিন্তু তার যে একটা সুদূর প্রসারী একটা প্রভাব থাকে, হ্যাঁ, সেইটা হয়তো উনি ভাবেননি আর কি, আমার মনে হয় এটা। 5 আগস্টের পরে বাংলাদেশের কোনো মহলের মাঝে, সাথে পাকিস্তানের যে মহরম, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর সাথে বিএনপির নেতাদেরও গিয়ে দেখা করা, এই বিষয়গুলোকে
মহাসচিবের সঙ্গে কোনো কথা হয়েছে? প্র্যাকটিক্যালি এই বিষয় নিয়ে আমার মহাসচিবের সঙ্গে কথা হয়নি। দুদেশের সম্পর্ক এবং বর্তমান পরিস্থিতি এই বিষয় নিয়ে এটা ছিল। পাকিস্তানের ব্যাপার নিয়ে ওনার বক্তব্য হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, অনেক মুক্তিযোদ্ধা আমাদের সঙ্গে রয়েছেন। আর পাকিস্তান আমাদের প্রতিবেশী দেশ। তো আমরা তো আর সরকার নয় বা কেউই নই, কিন্তু তারা যদি এগিয়ে আসেন আমাদের একটা সৌজন্যের সম্পর্ক থাকে, এই আর কি, এর বেশি কিছু নয়। যেটা বোধহয় বলতে চেয়েছিলেন যে জামাতের যেরকম গলাগলি যে ব্যাপারটা আর কি, সেই ব্যাপারটার সঙ্গে আমরা নেই, কিন্তু ওরা যদি আবার এগিয়ে আসে আমাদের সঙ্গে একটা সৌহার্দ্য, একটা সখ্য, এই ব্যাপারটাও থাকে, এই আর কি। বিএনপি নেতারা যা কোনোদিন বলেন না বা কার্যকর করেন না, যেটা হচ্ছে করাচিতে জিয়াউর রহমানের মা বাবার কবর। কোনোদিন কোনো বিএনপি নেতা বা খালেদা জিয়ার পরিবার কোনোদিন সেই মাজারগুলো জিয়ারত করতে যান নাই, চিহ্নিত হয়ে যাবার ভয়। আচ্ছা, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক, এর জন্য হয়তো তারা প্রকাশ্য। আচ্ছা, আরেকটা ব্যাপার মিত্র, এই যে বাংলাদেশে যে নতুন কিংস পার্টি, যে এনসিপির ব্যাপারে বিএনপি নেতারা কিছু বলেছেন মহাসচিব আপনাকে? আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে শুধু বিএনপির মহাসচিব ছেড়ে দিন, নতুন কিছু বলেননি। সার্বিকভাবে আমি দেখেছি যে এদের সম্পর্কে সাধারণ মানুষের অবশ্যই 2024-এর 5ই আগস্টের পরে এরা প্রত্যেকে হিরো ছিলেন, কিন্তু আজকে 365 দিনে পদ্মার মেঘনা দিয়ে অনেক জল বয়ে গেছে, এই 365 দিনের মধ্যে কিন্তু হিরো থেকে বিগ জিরোয় পরিণত হয়েছে। সত্যি কথা বলতে কি, আমি জানি না এদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো উঠেছে কতটা ঠিক কতটা ভুল, কিন্তু রূপায়ণ টাওয়ার যে বিশাল বিলাসবহুল এতে তাদের অফিস, এইটা একটা চর্চার কেন্দ্র হয়েছে, আলোচনার। এবং তাদের, আমি শুনেছি, আগেও শুনেছি, আবার গিয়ে শুনলাম যে ইফতারের সময় 5 স্টার হোটেলে তারা 900 থেকে 1000 লোকের ইফতার করিয়েছে নাকি, এবং একটা ইফতারের প্লেট ছিল শুনলাম 9 থেকে 10,000 টাকা করে এক একটা দাম। তো এই বিপুল খরচা তারা নাকি ছাত্র, তারা কোথা থেকে পেল, এই নিয়ে কিন্তু সাধারণ মানুষের একটা একটা প্রশ্ন আছে। সবাই কিন্তু, আমি দেখছি যে ওদের সম্পর্কে আর কোনো ভালো ধারণা কেউ পোষণ করেন না। এটা আমার খুব খারাপ লেগেছে। ইনফ্যাক্ট আমিও ভেবেছি কখনো, যাই হোক, কিছু ছেলে 23-24 বছরে আমার সন্তানের বয়সী ছেলে, তারা এইরকম একটা ইতিহাসের একটা মাহেন্দ্রক্ষণে তারা সামনে উঠে এলো। তারপর আমার মনে হয়েছে, যেটা একটা বড় অংশের মানুষ বিশ্বাস করেন যে এরা জামাতের হাতে চলে গেছে। এখন তো আবার দেখা যাচ্ছে যে জামাতই পেছন থেকে এদের পেট্রোনাইজ করে, গ্রুমিং করে তৈরি করে গেছে। আজকে এদের সবচেয়ে বড় যে মানে দাবিটা, সেটা হচ্ছে যে এই 72-এর সংবিধান ফেলে দাও, গণপরিষদের নির্বাচন ডাকো জাতীয় নির্বাচনের বদলে, এবং সেই গণপরিষদ নতুন সংবিধান প্রণয়ন করবেন, এবং সেই সংবিধানের ভিত্তিতে পরবর্তী জাতীয় নির্বাচন হবে। তো এটা তো হচ্ছে জামাত সেই 72 সাল থেকে এই দাবি করে আসছে। জামাত একদিকে নিজেদের আসন বাড়ানোর জন্য পিআর পদ্ধতি কথা বলে আসছে, যে আনুপাতিক প্রতিনিধিত্ব সংসদে, আবার একই সঙ্গে এই যে এনসিপি এদের দিয়ে যে এটা তোলাচ্ছে আর কি, তো সেটা হচ্ছে তাদেরই 72 সাল থেকে তোলা দাবি, কিন্তু যে এই সংবিধান ফেলে দাও, এটা এই নতুন সংবিধান হবে, সেখানে হবে। তো এইখানে এই যে তাদের বিভিন্ন ক্ষেত্রে মানে তাদের যে ভূমিকা, এই যে মব সন্ত্রাসে তাদের যে ভূমিকা, সমস্ত কিছুর জন্য মানুষ কিন্তু তাদের দায়ী করছেন, এবং তাদের এই 1 বছরের মধ্যে, যেটা আগেও আবার বললাম, সেটা হচ্ছে ছিলেন নায়ক, এখন খলনায়কে তারা পরিণত হয়েছে। তো এখানে দাঁড়িয়ে সব দলের এদের সঙ্গে এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি,
তারাও দেখেছি এদের সম্পর্কে দেখ ওদের কথা ছাড়েন, এরকম একটা ব্যাপার আর কি, ওই গুরুত্বই দিতে চান না কেউ। বিএনপির বক্তব্য হচ্ছে যে আমরা এনসিপিকে এখন আর কোনো গুরুত্বপূর্ণ শক্তি বলেই মনে করি না। প্রথম যখন এসছিল তাদের একটা মব তাদের পেছনে সবসময় থাকতো, এ করতো, কিন্তু এখন সেরকম আমাকে একজন ঠাট্টা করে বললো যে এখন আগে এক সময় তারা ডাক দিত SMS করে, রাজুতে চল, রাজু ভাস্কর্য আছে ওই TSC-তে, তার সামনে তারা জড়ো হতো, তারপর সেখানে কোমর বেঁধে একটা করে প্রোগ্রামে যেত। বলছে এখন রাজুতে যদি ডাক দেওয়া হয় রাজুতে চল, তাহলে রাজুই নাকি সেখান থেকে পালিয়ে যায়। এইরকম একটা ব্যাপার, লোকজন যায় না, লোকজন যায় না, এটা হাস্যকর একটা জিনিসে পরিণত হয়েছে। তো এর ফলেই অনেকের ব্যাখ্যা যে জাতীয় পার্টির ওপর যে হামলা এবং এসব করা, এটাকে ওই গণ অধিকার পরিষদের জামাত মুখ লুকিয়ে এই জিনিসটা করলো আর কি, যে আপনার জাতীয় পার্টির অফিসে হামলা, আগুন দেয়া, তাদের উপর মানে তাদের যে করা, এবং এটা একটা ষড়যন্ত্রের অঙ্গ বলে অনেকে মনে করে যে তারা মারলো এসে নুরুকে, সেনা বা পুলিশ তারা কিন্তু লাঠি চালিয়ে মারলো নুরুকে, কিন্তু যারা এটা করেছে নুরুর মিছিলের পেছনে থেকে তারা করেছে, নুরুও বুঝতে পারেনি যে তাদের এই জিনিসটা করবে, এবং সে সব দিয়েই সে কিন্তু এর শিকার হয়ে গেল। তো যাই হোক, এইসব খেলাধুলো এখন চলছে ওখানে, যার ফলে যেটা হয়েছে, যেটা বলছিলাম যে ফেব্রুয়ারির ব্যাপারটা, ফেব্রুয়ারিতে ইলেকশনটা হবে কি হবে না, এই বিষয়টা নিয়ে এখন যেরকম একটা অনিশ্চয়তা, যেরকম একটা সমস্ত জায়গা জুড়ে যে একটা, শুধু ঢাকায় নয় ঢাকার বাইরেও যে আইন শৃঙ্খলার ওপর যে নিয়ন্ত্রণহীনতা, আইন শৃঙ্খলার অবনতি একটা ব্যাপার, আর নিয়ন্ত্রণহীনতা, যে যা খুশি করে যাচ্ছে, যা খুশি করে যাচ্ছে। আমি ওখানে থাকাকালীন ওই যে এই নুরু পাগলার আর এক নুরু পাগলা, তাকে নাকি কবর দিয়েছে সে মারা যাওয়ার পর 12 ফুট উঁচু করে, ওই জন্য কিছু লোক গিয়ে সেসব কবর টবর ভেঙে বডি ভেতর থেকে বার করে টেনে এনে পুড়িয়ে দিল, মাজার বিরোধী লোকেরা, তারা তৌহিদি জনতা। এই তৌহিদি জনতা, ছাত্র জনতা, হ্যাঁ, এগুলো খুব মানে অদ্ভুত অদ্ভুত ব্যাপার আর কি। তো এরা যা খুশি তাই করে যাচ্ছে এবং কোনো নিয়ন্ত্রণ নেই, মানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো নিয়ন্ত্রণ নেই, এটা একটা ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে যে রাজনীতির ক্ষেত্রেও দুটো শক্তি, জামাত এবং এনসিপি, যদিও বিএনপি তাকে শক্তি বলে মনে করছে না, তারা ইলেকশন হতে দেব না বলে তারা তোড়পে যাচ্ছে, আবার বিএনপি, সরকার, সেনাবাহিনী তারা ইলেকশনের পক্ষে। সব মিলিয়ে আলটিমেট যদি ফেব্রুয়ারির আগে একটা নাশকতা কিছু হয়, ইলেকশনটা হয়তো তখন নাও হতে পারে। এই মনোভাবটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক নেতাদের তো বটেই, সাধারণ মানুষের একটা বড় অংশের মধ্যে রয়েছে। আর একটা জিনিস হচ্ছে, ইলেকশনটা মানুষ চান কি চান না, এইখানেও আমি দুটো মত পেয়েছি, যদিও সংখ্যালঘু মত হচ্ছে ইলেকশন চায় না, বেশিরভাগ মানুষই চায় যে ইলেকশনটা হোক, এদের হাত থেকে বাঁচা যাবে, অন্তত স্বস্তির একটা নিঃশ্বাস ফেলা যাবে, যেই আসুক বাবা, পলিটিক্যাল লোকজন আসুক, এদের আর নেওয়া যাচ্ছে না। তো এখানে একদল মানুষের বক্তব্য হচ্ছে যে ইলেকশনটা করার আগে এই সংস্কার যেটা চলছে এটাকে করা হোক আগে, এটা করার কথা বলে 1 বছর ধরে তো অনেক ঢাক বাজানো হলো, তো শেষ অব্দি তো এখন তার এই সংস্কারের কথা কিছু বলেনি না দেখি, এখন নির্বাচনের দিকে খালি মুখ খুললেই নির্বাচন, সংস্কার গেল কোথায়, হলো কোথায়? কিছু আমেরিকান নাগরিক এসে বাংলাদেশের সংবিধানকে তারা নাকি একদম উল্টে পাল্টে একাকার দিচ্ছে, তো তারা আলটিমেট তাহলে হলোটা কি? দিনের শেষে 1 বছর ধরে তাহলে তো কিছুই হলো না। হ্যাঁ, তো তার থেকে আগে একটা সংস্কার করে নিয়ে তারপর, কিন্তু সেই সংস্কারটা যে ম্যান্ডেটটা কিভাবে হবে, একটা সংস্কার সেটাকে তো একটা মানে বৈধতার ব্যাপার থাকে, যদি দেশে যদি আপনার পার্লামেন্টই না থাকে তো সেই বৈধতাটা কিভাবে দেয়া হবে, এই নিয়েও তাদের মধ্যে প্রশ্ন আছে। কিন্তু তারপরেও এদের মধ্যে বেশিরভাগই হচ্ছেন বাম, তারা অনেকে মনে করেন যে না, সংস্কারটা আগে দরকার ছিল, তারপরে ইলেকশন দেখা যাবে, ইলেকশন বিএনপি জিতবে, কারণ বামেরা তো জেতার কোনো ক্ষমতাই নেই কখনো, তো বিএনপি জিতলে তো সে একই ব্যাপার হবে, আওয়ামী লীগ বিএনপি এসে তো আবার সে আগের মতো, যে দখলদারি, যে মানে বদ কাজগুলো আওয়ামী লীগের
দুষ্কৃতীরা করতেন সেগুলো বিএনপির দুষ্কৃতীরা করবে, এই তো হবে, আর কি হবে। তো এটা হচ্ছে তাদের বক্তব্য। যদিও বিএনপির মহাসচিবের বক্তব্য হচ্ছে যে আমরা এবারে করব না, কারণ আমাদের জবাবদিহিতার ব্যাপারটা যে আমাদের আছে সেটা আমরা প্রথম থেকে দেখবেন যে অত্যন্ত কঠোর হাতে আমরা সামলাচ্ছি। এই হচ্ছে তাঁর যুক্তি, এই হচ্ছে সাধারণ অবস্থা। অত্যন্ত অনিশ্চয়তায় ঘেরা একটা জায়গা, খুব আগ্রাসী মানুষের হাবভাব বা এটা দেখলাম। কিন্তু তার মধ্যেও যে বন্ধুরা বাংলাদেশে রয়েছেন, 25 বছরের যে বন্ধুত্ব বিভিন্ন মহলে, শুধু তো সমস্ত রাজনৈতিক দলের সমস্ত পেশার মধ্যে, তাদের অনেকের সঙ্গে আমি দেখা করেছি, যোগাযোগ করেছি, সেগুলো রয়েও গেছে। তো তার কোনো মানে সেখানে কোনো টোল পড়েনি। আর একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে বহু ক্ষেত্রে এখন কারোর সঙ্গে দেখা করতে যাওয়াটা বা তার সময় পাওয়াটা এখন অনেকটা সহজ লাগলো। যে কোনো কারণে হোক, আগে তাদের এগুলো সময়গুলো পাওয়া যেত না। তো এবারে যেটা আমি করেছি সেটা হচ্ছে হেফাজতে ইসলামীর নেতৃত্ব, ইসলামী ঐক্য জোটের নেতৃত্ব, যারা একটা সময় 2001-এ আপনার খালেদা জিয়ার সঙ্গে ক্ষমতায় ছিলেন, জোটে ছিলেন ওখানে, তারা এখন কি ভাবছেন না ভাবছেন সেগুলো আমি চেষ্টা করেছি যে তাদের মনোভাবটা বুঝতে, তারা কি চান সেগুলো করতে। সব জায়গাতে কিন্তু আমি একটা জিনিস দেখেছি, এটা কমন ব্যাপার, এরা কেউ জামাতকে কিন্তু বিশ্বাস করে না, ভরসাও করে না। তার ফলে জামাতে ইসলামী যে অন্য ইসলামী দলগুলোকে নিয়ে যে একটা জোট করার চেষ্টা করছিল, যে বিএনপির একটা বিকল্প হিসেবে তারা উঠে আসবে, এদের প্রত্যেকের আমার প্রশ্নের উত্তরে একটাই, যে এরকম কোনো কিছু হওয়া সম্ভবই নয়, কারণ জামাতকে আমরা কেউ বিশ্বাস করি না। আপনি হেফাজত নেতাদের সঙ্গে আপনার ইন্টারভিউ করেছেন? ডেফিনেটলি, আমি সব পরিষ্কার আপনাদের এখন বলছি না, আমাকে আমার কাগজে সেগুলো লিখতে হবে। বা আরেকটা ব্যাপার হচ্ছে, যারা দিল্লি দখল করতে চায় তাদের কোনো ইন্টারভিউ করতে পেরেছেন? তাদের খুঁজে পাইনি। হয়তো রাওয়া টাওয়া ওইদিকে গেলে কিছু ওই এক্স আপনার পাগলা প্রাক্তন এরা আছে, ওই কি বলে সেনানি, তারাই তো এইসব হুমকি দিয়েছিল 4 দিনের মধ্যে কলকাতায় পৌঁছে যাব, 6 দিনের মধ্যে দিল্লি। হ্যাঁ, তাদের আমি খুঁজে পাইনি, তারা কোথায় যে মুখ লুকিয়েছে, তারা এইসব কথা এখনো বলেও না। হ্যাঁ, আমি তাদের কথা খুঁজে পাইনি। এই হচ্ছে আওয়ামী লীগের কোন নেতা কর্মী সমর্থকের সঙ্গে কথা হয়েছে? সমর্থকের সঙ্গে কথা হয়েছে, কি বলেছে? সমর্থকের সঙ্গে কথা হয়েছে, নেতাদের সঙ্গে কথা হয়নি, কারণ আমার ধারণা নেতাদের বেশি অংশই হচ্ছেন এখানে কলকাতায়। তো তাদের সঙ্গে যোগাযোগ আমি করিও নি যোগাযোগ, তার কারণ হয়তো তারা মানে আমার কি যেহেতু গোয়েন্দা পুলিশ ফলো করছেন, তারা আত্মগোপনে রয়েছেন, তারা তো এক্সপোজড হয়ে যাবে, তাই না? তাদের ঝুঁকি বাড়িয়ে আমার তো লাভ নেই। তো আমি তাদের অনেকে আমাকে ফোন করে যোগাযোগ করার চেষ্টা করেছেন, আমি কিন্তু ফোন যোগাযোগ করিনি, ইচ্ছে করে ফিরে এসে আবার যোগাযোগ করেছি। তো এটাও একটা ব্যাপার, কারণ আমি তাদের ঝুঁকিতে ফেলতে চাইনি। আপনাকে যে গোয়েন্দা কর্মকর্তা পরামর্শ দিয়েছিলেন, তার পক্ষে কি এমন কোনো পরামর্শ ছিল? আমি এটা ঠিক বলতে চাইছি না আপনাকে, কিন্তু তিনি বলেছিলেন যে আপনার সঙ্গে যারা দেখা করবেন তাদের তো একটা ঝুঁকির ব্যাপার থাকেই আর কি। এই হচ্ছে এই বিষয়। ঢাকায় কিন্তু আওয়ামী লীগের মিছিল বেরোচ্ছে, এমন কোন মিছিলের সঙ্গে আপনার পরিচয় হয়েছে? হ্যাঁ, এইটা কিন্তু আমি ইনফ্যাক্ট বুঝতেও পারিনি। আমার সঙ্গে আমার এক বন্ধু, তিনি ওই জাতীয় আমাদের যে শহীদ মিনারের সামনে দিয়ে, ভাষা শহীদ মিনারের সামনে দিয়ে রাস্তা দিয়ে আমি গেলাম, গিয়ে পলাশীর মোড় সেখানে তাকে নামিয়ে, সেখান থেকে তার বাড়ি কাছে, ওখান থেকে তিনি চলে যাবেন। ঘুরে যখন আসছি, একটু জ্যাম ট্যাম মতো রয়েছে, আমি ড্রাইভারের সামনে বসে আছি বলে পরিষ্কার দেখতে পেলাম আর কি গাড়ি। সেটা হচ্ছে কিছু ছেলে, তাদের হাতে ফেস্টুন নেই, পোস্টার নেই, কিছুই নেই, হঠাৎ দৌড় শুরু করলো, ধর 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 করতে করতে একটা দৌড় শুরু করলো, এবং তাদের স্লোগান শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। এই রকম একটা এইদিকে তারা দৌড় শুরু করলেন, এবং তখন বুঝলাম যে এটা আওয়ামী লীগের ঝটিকা মিছিল। এবং তারপর দেখি রাস্তার আশপাশ থেকে আরো বহু ছেলে মানুষ, তারা সমস্ত মানে বিভিন্ন বয়সের মানুষ, তারা সেখানে সব
ধরপড় 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 করে সব দৌড় শুরু করে দিলেন। এবং দেখতে দেখতে আমি দেখলাম 10-12 জনে যেটা শুরু হয়েছিল সেটা বেশ শখানেক পেরিয়ে গেছে, বেশ বড় মিছিলই হয়ে গেল। তারা বেশ 3-4 মিনিট দৌড়ে যাওয়ার পর আবার ছড়িয়ে গেল, আবার হঠাৎ যেন সেটা নেই। মানে ওখানে তো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তো এরকম দেখতে পেলেই পুলিশ তাদের গ্রেপ্তার করবে। আমার ধারণা এটা হয়েছে জাতীয় শহীদ মিনারের সামনে আর কি, শহীদ মিনারের থেকে একটু দূরে সামনে দিয়ে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তায়। তো আমার ধারণা সেই কারণেই এরা এইরকমভাবে ঝটিকা মিছিল, এবং যেমন মুহূর্তে মিছিলটা তৈরি হলো তেমন মুহূর্তেই মিছিলটা আবার খালি হয়ে গেল আর কি, কর্পূরের মতো যেন সব উবে গেল। কিন্তু তার মধ্যে দেখলাম যে এই হ্যাঁ সাধারণ মানুষও কিন্তু খুব ভালোভাবে নিল, আমি সেটা দেখলাম। আমার যিনি ড্রাইভার ছিলেন তিনিও বললেন যে এরা তো চালাতে পারবে না, ওদেরই হয়তো ফিরে আসতে হবে। এইরকম একটা কথাবার্তা আর কি। তো এটা আমার চোখের সামনে দেখা, এটা আমার চোখের সামনে দেখা। এইরকম মিছিল অনেক হচ্ছে। আমি গতকালকে শুনলাম গাজীপুরে নাকি একটা বেশ বড় মিছিল হয়েছে, কিন্তু এইটা এর থেকে বেশি হলে কিন্তু ধরা পড়ে যাওয়ার ভয় বা হ্যানত্যান এরকম ব্যাপারগুলো থাকতো। এবং লোক যারা মিছিলে ছিলেন প্রথম দিকে অন্তত যারা শুরু করেছিলেন তাদের সকলেরই মুখে কিন্তু মাস্ক বা হেলমেট ছিল, কিন্তু পেছনে যারা স্বতঃস্ফূর্তভাবে যোগ দিলেন তাদের ওসব কিছু ছিল না, তারা ওসব কিছু তোয়াক্কা করেনি। ও ছবি তুললে উঠে যাবে আর কি, তারা এ করলো। তারপরেও অবশ্য আমি দেখে যাচ্ছি, শুনে যাচ্ছি যে প্রতিদিনই এই মিছিল করার জন্য ধরপাকড় হচ্ছে, 30, 40, 50, 100 জনকে অ্যারেস্ট করছে। কিন্তু তারপরেও এইটা কিন্তু আমার খুব অদ্ভুত লেগেছিল যে এসবের কি পরেও কিন্তু মানুষ মরিয়া, বঙ্গবন্ধুর নামে জয় বাংলা স্লোগান দিয়ে তারা কিন্তু সমস্ত রকমের নির্যাতন রক্তচক্ষু উপেক্ষা করে তারা কিন্তু রাস্তায় এই কর্মসূচি করছে। এটা মানে এটা আমার খানিকটা নতুনই লেগেছিল, যেটা আমি ভেবেছিলাম যে তা কাউকে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু দেখছি যে তারা রাস্তায় ভিজিবল। এই যেসব রাজনৈতিক নেতার সঙ্গে আপনার কথা হয়েছে তাদের কাছে শেখ হাসিনা দিল্লিতে আওয়ামী লীগের নেতারা ভারতে বসে কাজ করছেন এ বিষয়ে তাদের বক্তব্যটা কি ছিল? দেখুন, দুটো জিনিস আমি দেখলাম। সেটা হচ্ছে যে বাংলাদেশের মিডিয়াতে এই এই আওয়ামী লীগের নেতারা কিভাবে আছেন, কি করছেন, হ্যান ত্যান, এইসব বাংলাদেশের মিডিয়া এবং বেশ কিছু আন্তর্জাতিক বাংলা মিডিয়াতে একেবারেই ভ্রান্ত কিছু খবর বেরিয়েছে, যা নয় সেরকম জিনিসগুলো। এবং সেইগুলো আমি দেখছি যে অমুক সংবাদ মাধ্যম লিখেছে, কাজেই এটা তো এটাই সত্যি। আমি বলছি যখন, তখনও আমাকে নেগেট করে দিচ্ছে যে আমি তো দেখলাম ওখানে ওরা কি ভুল লিখেছে নাকি, ওরা ভুল লেখে নাকি, এরকম একটা ব্যাপার। তো কলকাতায়, দিল্লিতে তারা যে অফিস খুলেছে এবং বিলাসবহুল অফিস, প্রায় রূপায়ণ টাওয়ারের মতো অফিস মুখে মুখে ছড়িয়ে গেছে। হ্যাঁ, মুখে মুখে যেটা ছড়িয়েছে, কলকাতাতে এবং দিল্লিতে তারা দুটো রূপায়ণ টাওয়ার খুলে এসে সেখানে করছে আর কি, হ্যাঁ, কাজকর্ম করছে এরকম। এবং তারা নাকি বিলাসবহুল জীবনে আছে। এক একটা দু কামরার ফ্ল্যাটে 4 জন 5 জন 6 জন করে তারা রয়েছে। এখানে যেটা মুখে মুখে ছড়িয়েছে তারা নাকি বিলাসবহুল ভাবে তারা ওখানে রয়েছেন বা এ করছেন এইসব। তো সেগুলো আমি আমি সেগুলো দেখলাম, কিন্তু মোটের উপর সাধারণ মানুষের মধ্যে কিন্তু আমি একটা এ করেছিলাম যে এই যে হাসিনা ওখানে আছে দিল্লিতে, এরকম একটা বলা হচ্ছে যে যার ফলে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ভারত বিরোধিতা আরো বাড়ছে। কিন্তু এটা আমি কিন্তু এটার কোনো পাইনি, প্রমাণ পাইনি। সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে না হলে তো মেরে দিত। হ্যাঁ, ভারতে গেছেন, নতুন তো নয়, 75 সালেও তো তিনি তো ভারতেই ছিলেন। আমাদেরও যখন এ হয় তখন তো মাথা করতে সব তো ভারত যায়, মাথা যাতে প্রাণ রক্ষার তাগিদে আর কোথায় যাবে, আমাদের চারপাশে তো ভারতই, না হলে বঙ্গোপসাগরে লাভ মারতে হয়। তো সেটা এই যে ব্যাপারটা, এই যে একটা সহানুভূতির ব্যাপার কিন্তু আছে, কিন্তু এটাও ঘটনা, আমি আপনাকে খুব পরিষ্কার করে বলি, মানুষের মধ্যে কিন্তু শেখ হাসিনার ওপর প্রবল ক্ষোভও আছে। সেটা এই কারণে নয় যিনি পালিয়ে ভারতে বসে আছেন। 15 বছর ধরে সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে যে বিরোধী
যে রাজনৈতিক দল বা বিরোধী শক্তিদের উনি যদি একটু স্পেস দিতেন এবং লুটপাট যদি একটু থামানোর ব্যবস্থা করতেন, তাহলে হয়তো এইভাবে তাকে যেতে হতো না। সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে যে এই মানে 5ই আগস্ট যে ঘটনাটা ঘটলো, এটার দেশলাইটা প্রথম ঠুকেছিল নিশ্চয়ই হচ্ছে ওই কোটা বিরোধী ছাত্ররা, কিন্তু তার সাধারণ মানুষের ক্ষোভ যেটা, সেটাও কিন্তু ওই আস্তে আস্তে স্নোবলিং হয়ে এমন একটা জায়গা নিয়েছিল সরকারের বিরুদ্ধে, আর সরকারকে রাখার মতো অবস্থায় তিনি ছিলেন না। তো এই ক্ষোভটা যদি 3টে ইলেকশন তিনি যদি একটু ভালোভাবে করতেন, যদি বিরোধীদের তিনি একটু নির্বাচনে অংশ নেওয়ার মতো পরিস্থিতি তৈরি করতেন, বা অন্যান্য যেসব অভিযোগগুলো তার ইলেকশনগুলো নিয়ে উঠেছে সেগুলোকে যদি তিনি নিবৃত্ত করার ব্যবস্থা নিতেন, তিনি এগুলো যদি না হতে দিতেন, হয়তো এইরকম সবচেয়ে বড় কথা হচ্ছে যে তিনি তো দেশের বাইরে চলে গেলেন, তো বাংলাদেশ যে ভয়ঙ্কর এক সর্বনাশের মধ্যে, এটার জন্য তাকে দায়ী করা হচ্ছে। এটা শেখ হাসিনার বিচার নিয়ে কারোর সাথে কথা হয়েছে? শেখ হাসিনার বিচার নিয়ে আমি খুব ফ্র্যাঙ্কলি আপনাকে বলছি, সাধারণ মানুষ কিন্তু মনে করেন না যে এই বিচার আদৌ কোনো রকম তার মান আছে বা এই বিচারের কোনো আছে। তাদের বক্তব্য হচ্ছে এটিএম আজহারুল ইসলাম সে যদি খুনের মামলা থেকে ছাড় পেয়ে যায়, রেজিম চেঞ্জ হলে ওই বিচারের কিছু থাকবে না। এর উপর খুব একটা আস্থা তাদের আছে বলে আমি মনে করি। তো এই হচ্ছে ব্যাপার। আর আপনার কি মনে হচ্ছে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরাটা এই সফরের মাধ্যমে আপনার কি ধারণা হয়েছে? আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার কথাটা তো অনেক পরের কথা। আমি তো তার আগে ভাবছি যে 2026-এর ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেখানে আদৌ আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে কি না, এটা একটা বড় প্রশ্ন। সেখানে কিন্তু আমি আশাজনক কিছু দেখিনি। সবাই গণতান্ত্রিক সাজছে আর কি, আসুক না, এ করুক না, হ্যাঁ, কে আটকাচ্ছে? কিন্তু অ্যাকচুয়ালি আটকাচ্ছে তো সবাই, কেউ তো চায় না যে তারা আসুক, তাই না? তো এইখানে আমি জিজ্ঞেস করেছিলাম যে আওয়ামী লীগের যে কর্মী বা এদের ঢাকায় এখনো যারা রয়েছেন কর্মী বা সমর্থক, তারা মনে করছেন যে দুটো ব্যাপার। এক হচ্ছে যে স্বতন্ত্র হয়ে অথবা অন্য কোনো দলের যারা হচ্ছে এর মধ্যে নেই আর কি, বিএনপির সঙ্গী নয় বা জামাতের সঙ্গী নয়, তৃতীয় কোনো ছোট দল, তাদের হয়ে, তাদের প্রার্থী হয়ে যারা এখনো দেশের মধ্যে আওয়ামী লীগের লোকজন আছেন, স্থানীয় এলাকায় জনপ্রিয়, তারা প্রার্থী হতে পারে। এবং প্রার্থী হলে তাদের অনেকেরই ধারণা যে অনেকগুলো সিট তারা পাবেন, তারা স্বতন্ত্র হিসেবেই হোক। কিছু কিছু জায়গা আছে তাদের বক্তব্য হচ্ছে যেখানে আওয়ামী লীগ ছাড়া একটু জিতবে না। গোপালগঞ্জে কে জিতবে, হ্যাঁ, সিলেটের কিছু জায়গা আছে কে জিতবে, এইরকম আর কি। তো এটাই বলছি যে যেভাবেই হোক কিন্তু আওয়ামী লীগ এখনো যদি ইলেকশন করতে পারে কিছু সিট তারা পেয়ে যাবে, কিন্তু র্যাঙ্ক অ্যান্ড ফাইল আওয়ামী লীগ কি ইলেকশন কেউ করতে দেবে বলে আমি মনে করি না। যে যদিও খুব ভালো কথা বলেছেন আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তার বক্তব্য হচ্ছে যে 15 বছর বিরোধীদের এই যে ঠেকিয়ে রাখা, ইলেকশন করতে না দেয়া, একতরফা যে জালিয়াতির ইলেকশন করা, এইগুলোর কারণেই আজকে কিন্তু শেখ হাসিনাকে দেশের বাইরে পালাতে হয়েছে, এইভাবে ক্ষমতাচ্যুত হয়েছে। তো আমরা যদি প্রথম দিন থেকে এই ভুল করতে শুরু করি, 15 বছর পরে আমাদের তো সেই একই পরিণতি হতে পারে। এটা মানুষকে, যারা আজকে যারা ক্ষমতায় আছে তাদেরও ভেবে দেখতে হবে, থেকে শিক্ষা নিতে হবে। তো ওই জন্য ওনার বক্তব্য হচ্ছে যে গণতান্ত্রিক এতে সবাই, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, জাসদ, ওয়ার্কার্স পার্টি, যারা হচ্ছে আপনার আওয়ামী লীগের দোসর বলুন বা শরিক বলুন যারা ছিলেন আর কি, তাদের সকলেকেই নির্বাচন করতে দেওয়া উচিত। কিন্তু এটার মধ্যেও এই নির্বাচন করতে দেওয়া উচিত তো ঠিক আছে, কিন্তু যতটা জোরে বলা, যতটা সক্রিয় হওয়ার কথা, ততটা কি বিএনপি হচ্ছে? আমার তো মনে হয় না হচ্ছে। কেন ডেকে এনে আমার প্রতিদ্বন্দ্বিতা বাড়াবো? হ্যাঁ, তারা যদি আসে আসুক, তখন দেখা যাবে। এই আমি আমার দিক থেকে কিছু এগোবো না। তো এটার ফলে আমি জানি না কেন যেন মনে হচ্ছে সামনের ইলেকশনে হয়তো
আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ ছাড়াই ইলেকশনটা হবে আর কি। দেখা যাক, অন্য কিছুও হতে পারে, এই হচ্ছে ব্যাপার। ভারত তো বারবার বলে আসছে সবাইকে নিয়ে নির্বাচন, আওয়ামী লীগ সহ নির্বাচন। হ্যাঁ, একই সঙ্গে এরাও বলছেন, সম্প্রতি ইউনূস সাহেবও বলেছেন যে যে নির্বাচনটা হবে সেটা হচ্ছে ভারতের প্রভাব বর্জিত এই প্রথম একটি সরকার গঠন হবে। তো এখন সেইটা যদি হয় তাহলে তো ভারত যা বলে আসছে তার উল্টোটাই হবে। একজন ভারতীয় একজন ভারতীয় সাংবাদিক হিসাবে আপনি কি এর ফলাফল কি হবে, কি মনে করেন দু দেশের সম্পর্কের? দুদেশের সম্পর্কে আমার মনে হয় যে ভিসা টিসাগুলো ঠিক হলে এবং যদি একটা মানে বিএনপি সরকার যদি ক্ষমতায় এসে একটা অসাম্প্রদায়িক চরিত্র বজায় রাখতে পারে, যদি না 2001 থেকে 6 যেরকম মানে বাংলাদেশ জুড়ে জঙ্গি শক্তি পল্লবিত হয়ে উঠেছিল, একটার পর একটা জঙ্গি শক্তি, সমস্ত 64টা জেলায় তারা বোমা ফাটিয়ে যেভাবে করে, এবারে যদি যদি সেগুলো না হয়, যদি একটা ভালো পরিস্থিতি চলে, তাহলে আমার তো মনে হয় যে দুদেশের মধ্যে সম্পর্ক ভালো হওয়ার ব্যাপারটা এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটাকে জোর করে আটকে রাখা হয়েছে। তো এইটা মানে এই আটকে রাখার এগুলো অনেকগুলা যদি বলেছেন, কিন্তু অনেকগুলা যদি, অনেকগুলা যদির কথা বলেছেন। হ্যাঁ, যদি তো থাকছেই, যদি তো থাকছেই, এগুলো যদি হয় তাহলে দু দেশের মধ্যে সম্পর্ক আমার মনে হয় না যে খুব বাধাপ্রাপ্ত হবে। স্বাভাবিক গতিতে জলকে তো আটকে রাখা হয়, বাধাটা যদি আবার খুলে নেওয়া হয় জল কিন্তু সেই আবার নিজের গতিতে চলে যায়। তো এই যে ব্যাপারটা, দু দেশের মধ্যে আমাদের এক ভাষাতে কথা আপনার কি মনে হয় বিএনপি ক্ষমতায় আসলে শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরত চাওয়া দাবিটা কি সে ভুলে যাবে? দেখুন, দাবিটা ভুলে যাওয়া যাবে না, যাওয়ার কোনো কারণই নেই, কারণ রাজনৈতিক প্রতিপক্ষ। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের বিএনপি কেন কোনো শক্তিরই, ভারত যদি না চায়, শেখ হাসিনাকে দিল্লি থেকে ঢাকায় নিয়ে যাওয়ার ক্ষমতা নেই। এটা হচ্ছে একদম ঐতিহাসিক বাস্তবতা। এরম কোনো সিস্টেমই নেই যে তাকে জোর করে নিয়ে যেতে পারে। হ্যাঁ, তো কাজেই সেটা নির্ভর করছে দিল্লির ওপর। যদি পরিস্থিতি ওখানে পরিবর্তন হয়, অনেকেই বলেন যে বাংলাদেশ হচ্ছে জোয়ার ভাটার দেশ, এখন যেখানে ভাটা খটখট করছে পরে এখানে উঠে আসে, কখন কি হয়ে যায় কেউ কিচ্ছু বলা যায় না। তো এরকম হয়তো খুব শীঘ্রই, এবং এটা ঘটনা আমি কিন্তু দেখতে পাচ্ছি সেটা যে ভীষণ রকম একটা ধোঁয়াশা এই মুহূর্তে, কি হচ্ছে না হচ্ছে পুরো ব্যাপারটাই কিন্তু একটা অস্বচ্ছ ব্যাপার, সবাই বিভ্রান্তির মধ্যে রয়েছে। হ্যাঁ, তো তার মধ্যে থেকে কি উঠে আসে আমি জানি না। হ্যাঁ, কিন্তু আমারও মনে হয় যেটা, যে এখানে অনেকে মনে করছেন যে ওখানকার মানুষ তারা নাকি শেখ হাসিনাকে একদম স্বাগত জানানোর জন্য তৈরি হয়ে বসে আছেন। একেবারেই তা নয়, একেবারেই তা নয়। তারা কিন্তু এখনো চাইছেন যে যা হয়েছে সবকিছুর জন্য শেখ হাসিনা দুঃখ প্রকাশ করুন, শেখ হাসিনা অন্তত বলুন যে আমার এই যে ভুলটা হয়েছে ভবিষ্যতে কখনো হবে না, এইটুকু শুধু জানতে চান, এবং তার সমর্থক কর্মীরাও এটা জানতে চান। তারাও ভীষণ খারাপ অবস্থায় আছে, ভয়ঙ্কর নির্যাতনের মধ্যে আছে, এবং যে নির্যাতনের জন্য তারা দলনেত্রীকে দায়ী করছে, অনেকেই দলনেত্রীকে দায়ী করছে। আপনাকে অনেক ধন্যবাদ অনুমিত্র, খুব সংক্ষিপ্ত সফর, কিন্তু আপনার বিশাল অভিজ্ঞতা, অনেক অর্জন এই সফরের মাধ্যমে। আপনি যে সময় দিয়েছেন আপনাকে অনেক কৃতজ্ঞতা। আপনি ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ বারি ভাই, আপনার সঙ্গে বহুদিনের সম্পর্ক। সেই জনকণ্ঠে আপনি তখন কলকাতায় এসেছিলেন জ্যোতি বসুর ইন্টারভিউ করতে, আমার মনে আছে, সেই সময় আপনার সঙ্গে আমার আলাপ। তো যাই হোক, সেই থেকে আপনি ভারতীয় সবগুলো দৈনিক পত্রিকার অফিসে, ভারতীয় সবগুলো, আমি আসলে ইলেকশন উপলক্ষে গিয়েছিলাম, ভারতের সবগুলো দৈনিক পত্রিকা অফিসে আপনি নিয়ে গিয়েছিলেন। তারপর সর্বশেষ 2016 সালে নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের খেলা ছিল। খেলা শেষে আমি আবার গেলাম বাংলাদেশ হাইকমিশন, সে অনুষ্ঠানেও আপনার সাথে দেখা, অনেক বছরের সম্পর্ক আমাদের। তো এরপরে তো হ্যাঁ, ভালো থাকবেন, আপনাকেও শুভেচ্ছা, সুস্থ থাকুন। নতুন বাংলাদেশে আবার আসতে হবে তো।
দর্শকদেরও শুভেচ্ছা।